আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন। আমি সৌরভ। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার নানার মুখ থেকে শোনা। তিনি যখন হাসপাতালে কর্মরত ছিলেন, ঠিক তখন তার সাথে এই ঘটনাটি ঘটে। তাই বেশি কথা না বলে আমি ঘটনাটা শেয়ার করছি। সালটা তখন ২০০২। আমার নানা তখন অনেক কাজের শেষে নতুন কাজের খোঁজে ব্যস্ত। তার ঠিক কয়েকদিন পর নানা হাসপাতালে একটা চাকরি পেলেন। এটি ছিল আমাদের গ্রামের বড় একটি হাসপাতাল। হাসপাতালটা একটু ভুতুড়ে হওয়া সত্ত্বেও অন্যান্য চাকরির তুলনায় এই চাকরির বেতন ভালো ছিল। তাই তিনি কাজে রাজি হন। তার পদবি ছিল হাসপাতালের পাহারাদার। নানার সাথে আরেকজন সহকর্মী থাকতেন। তারা দুজন হাসপাতাল দেখাশোনা করত। এদিকে সেই হাসপাতালকে ঘিরে অনেক ধরনের কাহিনী রয়েছে। সেই হাসপাতালে যারা আসেন প্রায় প্রত্যেকেই কোনো অশরীরীর অস্তিত্ব টের পেতেন, যেটা ওই হাসপাতালে মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও একটা বাধা তৈরি করত। লোকজন রোগী হয়ে গেলেও সে হাসপাতালে আসতে চাইতেন না, শুধুমাত্র এই ভয়ের কারণে। এবং রোগীরা প্রতিনিয়ত কর্তৃপক্ষের কাছে বিভিন্ন অভিযোগ করত। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একসময়ে কর্তৃপক্ষ হাসপাতালটা বন্ধ করার সিদ্ধান্ত নেন। কর্তৃপক্ষ চেয়েছিল যে কয়েকদিন পরে তারা হাসপাতালটা পুনরায় চালু করবেন। তাই হাসপাতালের সরঞ্জামাদি যাতে চুরি না হয় এবং কোনো প্রকার ধুলোবালি যাতে না পড়ে, সেজন্য আমার নানা ও তার সহকর্মী একসঙ্গে হাসপাতাল দেখাশোনা করতেন। অর্থাৎ মোটামুটি খুব ভুতুড়ে ধরনের একটা হাসপাতাল বা গ্রামের একটা বড় হাসপাতাল, যেখানে এই ধরনের ঘটনা ঘটত। তেমন একটা জায়গায় হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কয়েকদিন বন্ধ রেখে তারপরে দেখা যাক যে এই ধরনের ঘটনা আসলে পুনরাবৃত্তি কতদিন পর্যন্ত হতে থাকে। তো এমন একটা পরিস্থিতিতে তাদেরকে রাখা হয় হাসপাতালের পাহারাদার হিসেবে। তাদের কাজের সুবিধার্থে কর্তৃপক্ষ হাসপাতালের পাশে তাদের থাকার ব্যবস্থা করে দেন। রাতে কর্মরত থাকা অবস্থায় প্রায় তারা দেখতে পেতেন হাসপাতালের একটি কক্ষে বারবার আলো জ্বলছে। এভাবে ১০ দিন যায়। কিন্তু ১১তম দিনে নানা এবং তার সহকর্মী তারা চিন্তা করেন এবং ঠিক করেন যে তারা সেই আলো জ্বলানো রুমটাতে যাবেন। পরে তারা হাঁটতে হাঁটতে সে রুমে প্রবেশ করলেন এবং দেখেন যে সেখানে কোনো কিছুই নেই। বলে রাখা ভালো যে তারা যে রুমে গিয়েছিল তার পাশের কক্ষটা ছিল অপারেশন থিয়েটার বা ওটি। তো তখন তারা গিয়ে আশপাশ ঠিক করে দেখতে লাগলেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলেন না। এরপরে নানা শুনতে পেলেন যে অপারেশন থিয়েটারের সেই রুমটা থেকে, অর্থাৎ পাশের রুম থেকে একটা শব্দ আসছে। পুরো হাসপাতাল, কোনো মানুষ নেই, ২ জন পাহারাদার এবং তারা শুনতে পেলেন যে পাশের রুম থেকে শব্দ হচ্ছে। নানার পাশাপাশি তার সহকর্মীও সেই একই শব্দ শুনতে পান। নানার সহকর্মী বলেন যে হয়তো বিড়াল এসে কিছু ভেঙেছে, তারই শব্দ হবে। তিনি একটু ভীত ভীত ভাব করছিলেন। আমার নানা মনে করলেন যে না, হয়তো চোর এসেছে, তাদেরকে দেখে লুকিয়ে গেছে। তারা দুজন ঠিক করলেন যে সামনে এগিয়ে যাবেন এবং ওই রুমে গিয়ে দেখবেন যে কি আছে। তাই নানা তার সহকর্মীকে আগে যেতে বলেন এবং তিনিও তার পেছনে পেছনে যাচ্ছিলেন। খুব ধীরে চলছিলেন, কারণ পুরো হাসপাতালে তারা দুজন নিজেদের সেফটির কথা চিন্তা করেই তাদেরকে এরকম এগোতে হচ্ছিল। তখন নানার পায়ে একটা কাঁচের টুকরো ঢুকে যায়। এদিকে তার সহকর্মী কিন্তু আস্তে আস্তে পা বাড়িয়ে পাশের রুমে ঢুকে গিয়েছিল। যেহেতু নানার পায়ে একটা কাঁচ ঢুকেছে, সেহেতু তিনি পা থেকে কাঁচটা বের করার চেষ্টা করছিলেন এবং এই কাজ করতে করতেই তিনি একটা চিৎকারের শব্দ শুনতে পান। নানা স্পষ্ট শুনতে পান আর্তনাদটা অপারেশন থিয়েটার থেকে আসছে। নানা ভয় পেয়ে যান, কারণ সেই রুমে তার সহকর্মী মাত্রই ঢুকলো। এরপরে হাসপাতালটা একেবারে জনশূন্য। নানা এগিয়ে গিয়ে অপারেশন থিয়েটারের ভাঙা একটা জানালা দিয়ে দেখেন যে কি আছে সেখানে, কারণ তিনি যেতে যেতে রুমটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। তিনি প্রচন্ড ভয়ে
তাকালেন সেই ভাঙা কাঁচ দিয়ে। তিনি দেখলেন যে তার সহকর্মী অপারেশন থিয়েটারের বেডে শুয়ে আছে এবং তার সাথে যেন ভারী কিছু দিয়ে জখম করা হয়েছে তাকে। জখম অর্থাৎ তার দেহে বিভিন্ন কাটাছেঁড়ার মতো মনে হচ্ছিল। এটা দেখে পুরো ফাঁকা হাসপাতালটা যেন আরো ভয়ানক হয়ে উঠল। নানা মনে করলেন হয়তো চোরকে বাধা দেওয়ায় তিনি জখম হয়েছেন, অর্থাৎ হয়তো তাকে চোরকে ধরতে পেরেছেন তিনি এই অপারেশন থিয়েটারে ঢুকে, এবং সেই চোর তাকে আঘাত দিয়ে এই বেডের উপরে ফেলে রেখেছে। তো এটা মনে করলেন। সে সময় তিনি অপারেশন থিয়েটারের ভেতর থেকে, অর্থাৎ এটা ভাবতে ভাবতেই তিনি অপারেশন থিয়েটারের ভেতর থেকে একটা মেয়ে কণ্ঠ শুনতে পেলেন। এবং মেয়ে কণ্ঠটা বলছে যে, এই তাড়াতাড়ি ওর অপারেশন করো, ওর বুক থেকে কলজাটা নিয়ে আয়। নানা এটা শুনে রীতিমতো থ খেয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? একটা ফাঁকা রুম, তিনি দেখছেন শুধু তার সহকর্মী একটা বেডে শুয়ে আছে। এর মধ্যে একটা মেয়ে কণ্ঠ বলছে, অপারেশন শুরু করো, ওর বুক থেকে কলজেটা বের করো। নানা রীতিমতো সেখানে কাঁপতে লাগলেন। এরপরের যে দৃশ্য, সেটা তিনি ভাবতেও চান না, যেমনটা আমাদেরকে বলছিলেন। তিনি দেখলেন তার সহকর্মী এসব কথা শুনে প্রায় মৃতপ্রায় অবস্থা এবং সে বাঁচার জন্য ছটফট করছে। এমন মুহূর্তে তিনি দেখলেন যে তার বুকটা চাকু দিয়ে কাটা হলে যেমনটা হয় ঠিক তেমনি করে আস্তে আস্তে ফেরে যাচ্ছে। তার ক্রমশ চিৎকারে পুরো হাসপাতাল আর্তনাদ করতে লাগলো। তিনি খুব জোরে চিৎকার দিচ্ছিলেন, আর এই দৃশ্য নানা ওখানে দাঁড়িয়ে দেখছিলেন। অপারেশন থিয়েটারের ভেতর থেকে হঠাৎ করে একটা বয়স্ক কণ্ঠ বলে উঠল যে, মনে হচ্ছে রোগীর কোনো আত্মীয় এসেছে, চল এটাকেও এনে অপারেশন। এটা শুনে নানা বুঝতে পারলেন যে হয়তো তারই ইঙ্গিত দিচ্ছে। তিনি তখন প্রাণপণে দৌড়তে শুরু করলেন এবং দৌড়তে দৌড়তে তিনি হাসপাতালের মূল ফটক পার হয়ে রাস্তায় যান। সেখানে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সকালে লোকজন এসে আমার নানাকে সেখান থেকে বাসায় নিয়ে যায় এবং হাসপাতালের পরিচালককে খবর দেয়। নানার জ্ঞান ফিরলে তিনি সব ঘটনা হাসপাতালের পরিচালককে খুলে বলেন। তার কথা শুনে পরিচালক বলেন, কয়েক মাস আগে পর্যন্ত অপারেশন থিয়েটারের ডাক্তারদের বিরুদ্ধে একটা অভিযোগ আসে। তারা নাকি অবহেলা করে রোগীদেরকে মেরেছেন এবং কিছু ডাক্তার মানুষের অঙ্গ পাচারের সাথেও জড়িত ছিল। এরপর থেকেই আসলে এই হাসপাতালে এমন একটা খারাপ প্রভাব পড়তে শুরু করেন। তাছাড়া ওই অপারেশন থিয়েটারে অনেক রোগীও মারা গিয়েছেন, যাদের মৃত্যুর কারণ হিসেবে অনেক আত্মীয় দাবি করেছেন যে তাদের ঠিক চিকিৎসা হয়নি, তাদেরকে জোর করে মেরে ফেলা হয়েছে। এরপর থেকে হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। যে এই কাহিনীটা অনেকেরই অজানা ছিল। এমনকি মাঝে মাঝে অনেক লোকেরা নাকি পরিচালককে বলতো, অর্থাৎ পরিচালক বলছেন, যে অনেক লোকেরা আমাকে বলতো যে তারা নাকি ডাক্তারদের কথা বলার আওয়াজ শুনতো এবং বিভিন্ন কক্ষে বিভিন্ন সময় আলো জ্বলতে দেখত। আপনার ভাগ্য ভালো যে আপনি আল্লাহর রহমতে বেঁচে গেছেন। এই ঘটনার পরে আমার নানা চাকরি ছেড়ে দেন এবং শহরে চলে আসেন। আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ অবস্থায় বেঁচে আছেন, কিন্তু তার সেই ভয়ের স্মৃতি এখনো তাকে হাতড়ে ফেরে এবং সে এখনো কোনো হাসপাতালে যেতে চান না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি এলাকায়। আমার নাম মিল্টন। তো ভাইয়া, যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা 2015 সালের। আমি আর আমার একজন ওস্তাদ, আমরা একসাথে ওয়েল্ডিং এর কাজ করতাম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমরা যে বিল্ডিংটায় থাকতাম, বিল্ডিংটা ছিল 5 তলা। তো নতুন সাইট, নতুন বিল্ডিং, সমস্ত কাজকর্ম শেষ, শুধু গ্রিলের দরজা জানালার কাজ বাকি ছিল। তাই আমরাই শুধু থাকতাম। আর আমাদের বিল্ডিং এর মুখোমুখি 10-12 হাত দূরে লাশ কাটা ঘর। আসলে আমার ওস্তাদ সবসময় বিল্ডিং এ থাকতো না, রাতে বাসায় চলে যেত। পুরো বিল্ডিং এ আমি একাই থাকতাম। তো রাতে যখন আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হতাম, আমার মনে হতো ওই লাশ কাটা ঘরের ছাদে কোনো একজন মহিলা এক কর্নারে বসে ওপরের দিকে তাকিয়ে আছে। তো এরকম বেশ কিছুদিন হলো। আমি প্রথমে এতটা মাথা ঘামাইনি। তার কিছুদিন পর থেকে
আমার কাছে মনে হতো যে আমাদের উপরে কেউ একজন হাঁটছে। আমি থাকতাম 2 তলায়, আমার উপরে 3 তলা। আর একদিন গভীর রাতে আমার কাছে মনে হলো ওপর তলায় কোনো ভারী কিছু এই মাথা থেকে ও মাথায় কেউ ফ্লোরে ঠেলছে। খুব শব্দ হলো। তো আমি তো সত্যি খুব ভয় পাচ্ছিলাম। এরকম একটা অবস্থা, কি যে করি। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আজানের শব্দ। তখন ধীরে ধীরে শব্দটা কেটে গেল। তারপর দিন সকালে ওস্তাদকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম। ওস্তাদ বললেন, আমি তো কাল তোমাকে না জানিয়ে চট্টগ্রাম চলে এসেছি। আর তাছাড়া আমি তোমাকে ফোন দিতাম একটা হেল্প নেওয়ার জন্য। তো ওস্তাদ এই কথাগুলো শুনে উড়িয়ে দিল। বলল, দেখো, এগুলো কিছু না, এগুলো নাকি আমার মনের ভুল। আমি তৎক্ষণাৎ গ্রামে ফোন দিয়ে এক ছোট ভাইকে নিয়ে আনলাম আমার সাথে কাজ করার জন্য। ও আসলো দুপুরের একটু পর পর। তো আমরা সারাদিন কাজ করেছি। তারপর গোসল করে হোটেলে গিয়ে খেয়ে আসি। এরপর বাহিরে বসে একটু দুজনে আড্ডা দেই। বারান্দায় বসে থাকতে থাকতে দেখি একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি আর টুপি পরে ওই লাশ কাটা ঘরের সামনে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তো আমি মনে মনে করলাম, হয়তো হাসপাতালের কেউ পানির জন্য আসছে। আসলে আমাদের বিল্ডিং এর সামনে একটা টিউবওয়েল ছিল। প্রায় লোকেরাই এদিকে বেশি আসতো পানি নেয়ার জন্য। এতটা গুরুত্ব দিলাম না। পরে দেখি লোকটা আমাদের বিল্ডিং এর বারান্দার সামনে এসে এক নাগাড়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল, কিছু কি বলবেন? উনি কোনো কথা বলছেন না। ওনাকে প্রশ্ন করলাম, তিনি কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর উনি শুধু বললেন, তোমরা এখানে বসে থাকলে আমাদের সমস্যা হয়, আর তোমরা কখনোই আর এত রাত করে এখানে বসবে না। এই কথাটি বলে উনি চলে গেলেন। তবে তাকে খুব ডাকলাম, কিন্তু পিছনে একবারও তাকালো না। ঠিক ওই লাশ কাটা ঘরের সামনে গিয়ে পিছনে ফিরে একটা হাসি দিয়ে একটু সামনে গিয়ে ঘুরেই উধাও। কেমন যেন মনে হলো বাতাসের সাথে মিলিয়ে গেল। তো তারপর থেকে আমরা আর ওই বিল্ডিংয়ে রাতে থাকিনি। যতদিন কাজ করেছি সেই বিল্ডিং এর বাইরে থেকে যাওয়া আসা করে কাজ করেছি। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1974 সাল। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি হচ্ছেন এই নুহিনেরই দাদা। আপনারা আগে থেকেই জানেন, নুহিনের পরিবার কিন্তু ওঝা পরিবার। ওনার দাদা অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। ওই সময়ে বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ জঙ্গল ছিল। বিভিন্ন জায়গায় অসংখ্য ঝোপঝাড় ছিল। পশু পাখি, গবাদি পশু ঘাস খাওয়ানোর জন্য তেমন কোনো এলাকা, মানে বিস্তীর্ণ এলাকা পাওয়া যেত না। শুধু বন জঙ্গলেই পূর্ণ ছিল। ওই সময়ে বাগেরহাটের একটি জায়গা ছিল, যেই জায়গার পাশে বেশ ঘাস জন্ম নিত, যার কারণে বলতে পারেন আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষরাই সেখানে তাদের গরু ছাগলকে নিয়ে আসতো ঘাস খাওয়ানোর জন্য। আর ওই এরিয়াটির পাশেই ছিল একটি লাশ কাটা ঘর। এই লাশ কাটা ঘরটি বর্তমানে বাগেরহাটে বিএম ভবন নামে পরিচিত। ওই সময় এই জায়গাটাতে একটি লাশ কাটা ঘর ছিল। মাঝে মাঝেই একটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটত। কখনো কোনো গরু, ছাগল বা মহিষ বা ভেড়া হারিয়ে যেত, অথবা তাদেরকে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যেত। তাদের শরীরের বিভিন্ন অংশ খাওয়া থাকত। মানুষ ভাবত, যেহেতু সুন্দরবনের কাছাকাছি এলাকা এটা, হয়তোবা জঙ্গল থেকে হিংস্র কোনো জানোয়ার এসে এই গবাদি পশুগুলোর ক্ষতি করছে। আসলে তাদের ধারণাই ছিল না যে ভয়ঙ্কর কোনো একটা জিনিস, কোনো এক অশরীরী পিশাচ এই কাজটি ঘটাচ্ছে। এটি জানাজানি হয়
তখন যখন নুহিনের দাদার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই সময়ের লাশ কাটা ঘরগুলো সাধারণত তালা মারা থাকতো না, বেশ অপরিচ্ছন্ন থাকতো এবং খুবই সাদামাটা, এবং কোনো ইলেকট্রিসিটিও সেখানে থাকতো না। একদিন নুহিনের দাদা উনি ওনার প্রিয় একটি ছাগল ওখানে বেঁধে আসেন মাঠে। এখানে বলে রাখা ভালো, এর আগেও উনি 2টি ছাগল ওখানে ঘাস খেতে দিয়ে এসে হারিয়ে ফেলেছিলেন। তার মানে হচ্ছে ওই 2টি ছাগল কোনো ভয়ঙ্কর অশরীরী খেয়ে ফেলেছে। ওনার প্রিয় ছাগলটি যখন উনি সেখানে বেঁধে আসে, উনি বিকালের দিকে বাড়িতে বলেন যে ছাগলটিকে উনি নিয়ে আসতে যাচ্ছেন। উনি যখন মাঠে যান, উনি দেখেন ছাগলটি কোথাও নেই। এখন অদ্ভুত ব্যাপার হলো যে ছাগলের গলার সাথে যে দড়ি বা একটি ছোট্ট খুঁটা থাকে যেটা মাটিতে গেঁথে রাখে যাতে করে মানে গবাদি পশু অন্য জায়গায় চলে যেতে না পারে, সেই জিনিসটাও বা দড়িটাও নেই। উনি বুঝতে পারলেন যে আসলে এটি কোনো হিংস্র জানোয়ারের কাজ না। তাহলে তো এই তাকে নিয়ে যেত, তখন হয়তো বা আশেপাশে দড়িটা পাওয়া যেত। নিশ্চয়ই ছাগলটি হয়তো বা নড়াচড়া করে মানে মাটি থেকে খোঁটাটা উঠে ফেলেছে, যার কারণে সে আশেপাশেই হয়তো বা কোথাও আছে। উনি খুঁজতে থাকেন ছাগলটিকে। খুঁজতে খুঁজতে যখনই উনি লাশ কাটা ঘরের কাছে এসেছেন, তখনই উনি ওনার সেই প্রিয় ছাগলটির ডাক শুনতে পান। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে থাকেন এই ডাকটি লাশ কাটা ঘরের ভেতর থেকে আসছে, এবং মনে হচ্ছে ছাগলটি খুব কষ্ট পাচ্ছে এবং সেই কষ্টের জায়গা থেকে জোরে জোরে আর্তনাদ করছে। লাশ কাটা ঘরের মধ্যে ঢুকে পড়েন। আগে থেকেই বলেছি ওই সময় লাশ কাটা ঘরের তালা চাবি থাকে, সবসময় ফাঁকা থাকে। এমনিতেও লাশ কাটা ঘরে যেহেতু মানুষ কম ঢোকে বা কেউ ঢোকেই না, এই জন্য তালা চাবিরও ওই সময় কোনো প্রয়োজন কেউ বোধ করেনি হয়তোবা। উনি লাশ কাটা ঘরে ঢুকেই দেখেন ওই ঘরের একটি কিনারে তার প্রিয় ছাগলটি দাঁড়ান। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি দেখছেন যে ছাগলটি তার অবস্থান থেকে এক চুলও নড়তে পারছে না, কিন্তু সে সেই জায়গা থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং মনে হচ্ছে কেউ ওই ছাগলটিকে খুব চেপে ধরে রেখেছে, এবং ছাগলটির দম বন্ধ হয়ে আসছে এবং ছাগলটি আর্তনাদ করছে। তখন উনি অতটা সাত পাঁচ না ভেবেই ছাগলটির কাছে গিয়ে ছাগলটি আনতে যান। হঠাৎ গায়েবী ভাবে প্রচন্ড এক আঘাতে উনি ছিটকে পড়েন। উনি বুঝতে পারেন যে এখানে অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে, কিন্তু উনি তো কাউকে দেখছেন না। উনি কার বিরুদ্ধে কি কাজ করবেন? হঠাৎ করে এক অশরীরী এসে তাকে জাপটে ধরে, এবং উনি হাত দিয়ে একটি ফিগারকে অনুভব করতে পারছিলেন। হাত, বুক, পিঠ, পা এরকম অনুভব করছিলেন, এবং এই জাপটে ধরার সাথে সাথে ওই লাশ কাটা ঘরের মধ্যেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। যেহেতু উনি পাচ্ছিলেন না, শুধু অনুভব করতে পাচ্ছিল, এই কারণে ওই অশরীরীর হাতে উনি মারাত্মক আহত হন, এবং উনি যতদূর পারছিলেন ওই অবস্থার মধ্যেই দোয়া কালাম পড়ছিলেন, এবং একটা সময় পরে ওই অশরীরী তার থেকে দূরে সরে যায়। তখন উনি দ্রুত ছাগলটি নিয়ে বের হয়ে চলে আসেন এবং বাড়িতে ফিরে যান, বাড়ির লোকদেরকে এই বিষয়টি খুলে বলেন। তখন বাড়ির লোকজন বলে যে ঠিক আছে, কালকে থেকে ছাগল আর ওইখানে
বেঁধে রাখার দরকার নাই। ছাগল বাড়ির আশেপাশেই কোনো একটা জায়গায়, নতুন জায়গায়, সেখানে বেঁধে রাখার কথা বলে তার পরিবারের সদস্যরা। কিন্তু আশেপাশে এমন কোনো জায়গা ছিল না যেখানে ছাগলের জন্য ভালো ঘাস পাওয়া যেত। ওই জায়গাতে যেহেতু একটা বড় মাঠের মতো ছিল, ওইটাই ছিল উত্তম জায়গা। উনি পরের দিন আবারও ছাগলটি নিয়ে ওই মাঠের কাছে যান। সকাল সকালই যান। সকালে সকাল গিয়ে মাঠের মানে লাশ কাটা ঘর থেকে বেশ দূরে ছাগলটি বেঁধে আবার চলে আসে। উনি বিকালে যখন ছাগলটি আনতে গিয়েছেন, আনতে যাওয়ার পর উনি দেখেন যে মাঠের পাশে একটি গাছ রয়েছে। এই গাছের নিচে লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরা একজন বয়স্ক মানুষ বসে আছে এবং বসে থাকার অবস্থায় তার দুই হাতের পাতা হাঁটুর উপরে ছিল। এমন অবস্থায় তিনি বসে আছেন। মহিনের দাদা চিন্তা করছে যে এই লোকটা কে, এখানে বসে আছে, আগে তো কখনো দেখি নাই, এতদিন হয়ে গেল, এই লোকটা কোথা থেকে আসলো। স্বাভাবিকভাবে গ্রামের মানুষরা কিন্তু অপরিচিত কাউকে দেখলে তাদের পরিচয় জিজ্ঞাসা করে। সেই কৌতূহল থেকে নুহিনের দাদা ওই লোকটার দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে আসছেন, আগে তো কখনো দেখি নাই। নুহিনের দাদা লক্ষ্য করেন এই লোকটি কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। বেশ কয়েকবার বলার পরে নুহিনের দাদা উনি চিন্তা করলেন যে লোকটা এইভাবে বসে আছে, চোখ খুলে আছে, তিনি কি মারা টারা গেলেন কি? এই কথা চিন্তা করে এগিয়ে যান এবং এগিয়ে ওই লোকটির গায়ে টাচ করেন, মানে একটু নাড়া দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে উনি জীবিত আছেন কিনা। অনেক সময় এমন হয় যে কেউ বসে আছে কিন্তু মারা গেছে, চোখ খোলা, বোঝা যায় না। উনি এই ধারণা থেকেই ওই লোকটার দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু যখনই ওই লোকটার গায়ে হাত দিয়েছেন, হঠাৎ করে লোকটি নড়ে চড়ে উঠেছে এবং নড়ে চড়ে ওঠার সাথে সাথে নুহিনের দাদা দেখে যে ওই লোকটির মাথা আর স্বাভাবিক নাই, ভয়ঙ্কর এক প্রাণীর মতো মাথা হয়ে গেছে এবং বলছে, আজ তুই কোথায় যাবি। এই কথা বলার সাথে সাথে নুহিনের দাদার সাথে আবার ওই মাঠের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো ওই মাঠ থেকে বেশ দূরে আরো অনেক লোক ছিল, তারা কিন্তু এই দৃশ্য কেউই দেখতে পাচ্ছিলেন না। নুহিনের দাদাকেও দেখছিলেন না, আর ওই অদ্ভুতটাকেও দেখতে পাচ্ছেন। নুহিনের দাদা আচমকা আক্রমণে উনি আসলে কোনো প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলতে পারেন নাই। সামান্য আঘাতেই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে সন্ধ্যা হওয়ার পরও যখন নুহিনের দাদা বাড়িতে আসছিলেন না, মেয়ের ফুপু, তারপরে নুহিনের যা চাচারা, ওনারা খুব চিন্তিত হয়ে পড়েন। যেহেতু আগের দিনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং আজকে সন্ধ্যার পরেও বাড়িতে আসছেন না, পরিবারের সদস্যরা এই বিষয়টা ভেবে সবাই মিলে ওই লাশ কাটা ঘরের কাছে যে মাঠ আছে সেখানে যান। সেখানে গিয়ে ছাগলও দেখতে পান না, তাদের বাবাকেও দেখতে পান না। তখন তারা খোঁজা শুরু করে, হারিকেন দিয়ে খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে ঠিক লাশ কাটা ঘরের কাছে এসে নুহিনের দাদার একটি স্যান্ডেল দেখতে পায়। তখন তারা বলে, কি ব্যাপার, লাশ কাটা ঘরের কাছে কেন বাবার স্যান্ডেল? তখন তারা সাহস করে লাশ কাটা ঘরে প্রবেশ করে, কারণ তারা দেখে লাশ কাটা ঘরের ঢোকার আগেই দেখে লাশ কাটা ঘরের দরজার একটা অংশ খোলা। যেহেতু গত দিনই একটি ভয়ঙ্কর ঘটনা তারা শুনেছিলেন, তো চিন্তা করলেন লাশ কাটা ঘরের মধ্যেই হয়তোবা বাবা পাওয়া যেতে পারে। এই চিন্তা করে তারা লাশ কাটা ঘরের মধ্যে ঢুকে পড়েন। ঢুকে দেখেন লাশ কাটা ঘরের মধ্যে
লাশ কাটার জন্য যেই অংশটা থাকে মাটি থেকে উঁচু একটি বেদির মতো, সেখানে নুহিনের দাদাকে শুইয়ে রাখা হয়েছে। সমস্ত শরীরে আঁচড়ের দাগ এবং মুখমণ্ডল ফুলে গেছে, শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, কারণ তাকে প্রচন্ড মার মেরেছে এমন মনে হচ্ছে। সেখান থেকে নুহিনের দাদাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। উনি প্রায় 5-6 দিন কোনো কথাই বলতে পারেন। 5-6 দিন পরে যখন আস্তে আস্তে ওনার মুখের কথা ফিরে আসে, তখন জ্ঞান হারানোর পূর্ব পর্যন্ত যে ঘটনা ঘটেছিল সেগুলো তিনি খুলে বলেন। এই ঘটনার পর থেকেই নুহিনের দাদার শরীরের একটি অংশ প্যারালাইজড হয়ে যায়। 1974 সাল থেকে 1996 সাল পর্যন্ত উনি শরীরের এই প্যারালাইজড অংশ নিয়েই জীবিত ছিলেন। 1996 সালে নুহিনের দাদা মারা যান এবং 1996 সালেই নুহিনের জন্ম। নুহিন তার দাদাকে দেখেনি, সে তার দাদাকে অনেক মিস করে, এমনটাই সে বলছিল। লিসেনার্স, লাশ কাটা ঘরের অনেক ঘটনা আপনারা শুনতে চান। এমন একটি ঘটনা ওঝা পরিবারের সাথে ঘটেছিল, সেই ঘটনাটি আমি আজকে আপনাদের বললাম। ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম হচ্ছে আবু সালেহ, তার বাড়ি সিলেটে। সে একজন আনসার সদস্য। আমি যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে সে এখন আছে। আমাদের প্রতিষ্ঠানে আসার আগে সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের রূপনগর আনসার ক্যাম্পে কর্মরত ছিল। তার কাছ থেকেই এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি এবং এই ঘটনাটি তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। 2020 সালের এপ্রিল মাসে রাতের বেলা তাদের কাছে একটি খবর আসে যে মাদকদ্রব্যের একটি চালান তাদের ক্যাম্পের খুব কাছ দিয়ে গভীর রাত্রে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অপরাধী চক্রকে আটক করার জন্য তারা তাদের ফোর্স নিয়ে রেডি থাকে। রাত যখন প্রায় 3টার দিকে, তখন তাদের ক্যাম্পে থাকা সার্বক্ষণিক একজন মাঝি তিনি তাদেরকে ডাক দেন। তারা 4-5 জন নৌকায় বসে পড়ে। এই নৌকাটি ছিল ইঞ্জিন চালিত নৌকা। ইঞ্জিন চালিত এই নৌকাটি নিয়ে তারা ছুটতে থাকে। নৌকাটি নিয়ে যখন তারা আগাচ্ছে, টাঙ্গুয়ার হাওরে কিন্তু অসংখ্য গভীর জায়গা যেমন আছে, ঠিক তেমনি পানির নিচে চলে যাওয়া কিছু বন বাদারও আছে। এটা একদম আন্ডার ওয়াটার ফরেস্ট আমরা বলতে পারি। অনেকে সেগুলোকে সোয়াম্প ফরেস্ট বলে, কিন্তু সোয়াম্প ফরেস্টের একটা বিষয় হচ্ছে গাছের উপরের অংশ উপর দিকে থাকে, কিন্তু টাঙ্গুয়ার হাওরে পানির পরিমাণ বেড়ে গেলে অনেক জায়গার গাছ সম্পূর্ণ পানির নিচে চলে যায়। সেটাকে আমরা আন্ডার ওয়াটার ফরেস্টও বলতে পারি। ঠিক তেমনি একটি জায়গা দিয়ে তাদের মাঝি শর্টকাট রাস্তা ধরার জন্য নৌকা চালাতে থাকে। হঠাৎ নৌকা আচমকা বন্ধ হয়ে যায়। মাঝি বলে তাদের নৌকার যে ফ্যান রয়েছে, তার মানে যেটাকে আমরা প্রোপেলার বলি, ইঞ্জিন চালিত নৌকায় যে ফ্যান থাকে, সেই ফ্যানটা আটকে গেছে, তার সাথে কোনো জিনিস আটকে গেছে। তো মাঝি চিন্তা করেছে হয়তোবা কোনো ঘাস বা গাছের ডালপালা আটকে প্রোপেলারটা বন্ধ হয়ে গেছে। এই জন্য মাঝি নৌকায় থাকা আনসার সদস্যদেরকে বলে যে আপনারা বসেন, আমি দেখি কি হয়েছে। তো মাঝি প্রথমে নৌকা থেকে নেমে একটি ডুব দেয়। ডুব দিয়ে দেখে যে আসলে ঘাস না, ওখানে কারেন্ট জাল পাতা ছিল। কারেন্ট জালে ওই প্রোপেলারটা আটকে যায়, মানে তাদের ইঞ্জিন চালিত নৌকার ফ্যানটা আটকে যায়। এই জন্য তারা আর এগোতে পারছে না। মাঝি আবার নৌকার উপরে গিয়ে সবাইকে বিষয়টা খুলে বলে এবং তাদের সাথে থাকা ধারালো একটি চাকু নিয়ে নিচে নামে, যাতে করে এই কারেন্ট জালের কবল থেকে তাদের নৌকার প্রোপেলারকে মুক্ত করে
আবার নৌকা নিয়ে তারা তাদের অভিযানে যেতে পারে। মাঝি নৌকার নিচে চলে যান এবং উপর থেকে একজন আনসার সদস্য টর্চ লাইট দিয়ে মাঝিকে দেখাতে থাকে। যেহেতু আলো নিচের দিকে, পানির নিচেও যায়, এই কারণে মাঝি খুব সহজেই কাজটা করতে পারছিলেন। মাঝি কাজের একটা পর্যায়ে উনি ফিল করেন যে কিছু একটা দূর থেকে আসছে, কিন্তু কি আসছে উনি বুঝতে পারছিলেন না। মাঝি হঠাৎ করে যেই দৃশ্যটি দেখেন সেটি দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন অনেক বড় একটি বোয়াল মাছ ওই মাঝির দিকে তেড়ে আসছে। বোয়াল মাছটি এত বড় যে তাদের যে নৌকা, এই নৌকার থেকেও আরো অনেক গুণ বড়। এবং বোয়াল মাছের আমরা যে সুর থাকে, যে সুরটা দেখি, দুটো সুর থাকে, মাঝির ভাষ্য অনুযায়ী সেই সুর দুটি ছিল তরবারির মতো ধারালো, লম্বা। এত বড় বোয়াল মাছ পৃথিবীর কোথাও আছে কিনা এটা জানা নাই। মাঝি বুঝতে পারে এটি কোনো সাধারণ বোয়াল মাছ নয়। উনি প্রচন্ড চিৎকার দিয়ে উপরে থাকা আনসার সদস্যকে তাকে টেনে তুলতে বলে। আনসার সদস্যরা তাকে টেনে তোলে। টেনে তোলার পর ঘটনাটি খুলে বলে। আনসার সদস্যরা হঠাৎ দূরে পানির মধ্যে এক ধরনের ভয়ঙ্কর বুদবুদি তারা লক্ষ্য করে এবং অনেক সময় পানির মধ্য থেকে উপরের দিকে পানি উঠে আসা আমরা দেখতে পাই। অনেক সময় মাছ এরকম কাজটি করে। তো হঠাৎ করে এমন ভাবে নিচ থেকে পানির একটি ঢলকা উপর দিকে উঠে আসে, নিচ থেকে অনেক বড় কোনো একটা কিছু এরকম পানির উপরে আলোড়ন সৃষ্টি করেছে। তারা দ্রুত ওইখান থেকে চলে আসে। চলে আসার পর ক্যাম্পে ফিরে এসে সবাইকে ঘটনাটি খুলে বলে এবং এই ঘটনার সাক্ষী ছিল আমাদের আনসার সালেহ। তার কাছ থেকে ঘটনাটি শুনেছি। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো তলেই থাকেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ। আজকে আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটি আমাদের এলাকারই একটি ঘটনা। আমাদের এলাকার নামটা আমি নাই বললাম, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে। আর রাসেল ভাই, আপনি একটি বিষয় জানেন যে রংপুর বিভাগ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বিভাগ, এরপরেই কিন্তু ভারত। তো রাসেল ভাই, আমাদের এলাকায় ঠিক সেরকম কোনো হাসপাতাল নেই, উন্নত মানের কোনো হাসপাতাল কিন্তু আমাদের এলাকায় নেই। তো বুঝতেই পারতেছেন আজকের ঘটনাটা কিন্তু হাসপাতাল নিয়ে। তো আমার বড় চাচা যিনি, উনি হচ্ছেন আমাদের যে এলাকার হাসপাতাল আছে সেই হাসপাতালের একজন নাইট গার্ড। উনি সবসময় অনেক নিষ্ঠার সাথে তার চাকরি করেছেন, কিন্তু এই হাসপাতালে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যা তার জীবনের সবথেকে ভয়ানক অধ্যায়গুলোর মধ্যে অন্যতম কিছু। তো রাসেল ভাই, এই আমার বড় চাচা আমার সঙ্গে একটি ঘটনা শেয়ার করেছিল এই হাসপাতাল নিয়ে, সেই ঘটনাটাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। আমার বড় চাচা বেশি দূর লেখাপড়া করেনি, উনি ক্লাস 8 পর্যন্ত পড়েছে। 8 ক্লাস পড়ার পরেই উনি যখন বিয়ে শাদী করে ফেলেন, তখন ওনার আর কি টাকা পয়সার অনেক দরকার হয়। এজন্য এত কম পড়াশোনা দিয়ে আসলে তিনি সেরকম কোনো চাকরি পাচ্ছিলেন না। তারপর যখন এই হসপিটালটা নির্মাণ হয়, তখন ওনাকে আর কি অফার করা হয় নাইট গার্ডের জন্য। কিন্তু উনি প্রথমে না করলেও পরবর্তী সময়ে যখন সংসারের অভাব অনটন লেগে থাকে, তখন তিনি সেই চাকরিটা গ্রহণ করেন। আর রাসেল ভাই, একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে রাতের যে কোনো কাজেই কিন্তু অনেক বেশি কঠিন, অনেক ভয়ানক, অনেক কষ্টসাধ্য করা হয়। তো আমার কাকা, বড় কাকাই সবকিছু মেনে নিয়েই কিন্তু তিনি সেই চাকরিটার মধ্যে জয়েন করেন। তো প্রথম কয়েকদিন তার খুব ভালোই চলতেছিল, খুব ভালোই তার ডিউটি সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রের 12টার দিকে একটা রোগী আসে। তো যখন রোগী আসে, সেই দিন এমন একটা অবস্থা হয়েছিল, ওয়ার্ড বয় কম ছিল, বৃহস্পতিবারের রাত ছিল,
যেন মানুষ মানে ডক্টর বা নার্স-টার্স যারা ছিল তারা প্রায় কম বেশি সবাই ছুটিতে ছিল। কয়েকজন ডক্টর শুধুমাত্র ছিল। তো যেই রোগীটা এসেছে উনি হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা রোগী। মানে এমন তার অবস্থা, তার মানে মুখটা বিকৃত হয়ে গেছে। তাকে আসলেই মানুষটা কে এরকম চেনাই যাচ্ছে না। তো আমি ১ম এই বলেছি আমার বড় কাকা সত্যিই একজন ভালো মানুষ ছিল। তো উনি কারো অপেক্ষা না করে উনি তাড়াতাড়ি করে সেই আ মানে যেই রোগীটা ছিল সেই রোগীটাকে নিয়ে ডক্টরস এর কাছে যায়। ডক্টরসকে ডাক দেয়। জরুরি বিভাগে ভর্তি করার পরে উনাকে ঠিকঠাক মতো রাখা হয় আরকি। তো রাখার পর ডক্টর যখন এসে উনাকে দেখেন, দেখার পরে মানে কিছু ট্রিটমেন্ট দিবেন। মানে ট্রিটমেন্ট গ্রহণ করার কিছুক্ষণ পরেই সেই যে রোগীটা ছিল সেটা মারা যায়। মারা যাওয়ার পর আমার কাকা বেশ খানিকটা মানে দুঃখ পান। কারণ এত কষ্ট করলেন এত রাত্রে আ এই লাশটাকে মানে এখন তিনি কি করবেন, কি না করবেন এই সবকিছু মিলে খুব একটা মানে কি বলে ইতস্তবোধের মধ্যে তিনি পড়ে যান। যাই হোক, তিনি এবার সেই লাশটার যে ওয়ারিশ ছিল তাদেরকে ডাক দেন। কিন্তু তাদের এমন একটা অবস্থা ছিল তারা নিজেরাও অসুস্থ হয়ে যান এবং রোগীর যে লোক থাকবে, পরিচিত কেউ লোক থাকবে এরকম কাউকেই সেখানে পাওয়া যাচ্ছিল না। তারপর যেই লোকটা যে মানে রোগীর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাকে ওখানে হাসপাতালে ভর্তি করে উনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। উনি সুস্থ না হলেও উনি আরকি আশঙ্কামুক্ত হন। তখন উনার কাছে জিজ্ঞাসা করা হয় যে, "আপনাদের বাড়ি কোথায়?" তো সবকিছু ডিটেইলস নিয়ে আমার বড় কাকা কি করে এই লাশটাকে নিয়ে সেই বাড়ির দিকে রওনা হন। আর রাসেল ভাই একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে বাড়ির লোককে খবর দিলেই তো হয়। কিন্তু তখন এমন একটা অবস্থা ছিল যে বাড়ির লোককে যে খবর দিবে সেই ফোনও তো কিন্তু ছিল না। পুরো এলাকার মধ্যে কোনো ফোন ছিল না। তো আমার বড় কাকা সেই লোকটার কাছে সব ডিটেইলস নিয়ে অ্যাম্বুলেন্সে করে যে আ যিনি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল উনাকে নিয়ে চলেন সেই গ্রামের দিকে। তো যখন উনি গ্রামের দিকে যাচ্ছেন, যাওয়ার পরে উনি বেশ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। ১ম এ উনি যখন যাচ্ছে, তখন উনি দেখতেছেন যে হঠাৎ করেই পিছন থেকে এই অ্যাম্বুলেন্সের পিছনে লাশটা রাখা হয়েছে এবং আমার কাকাও পিছনেই বসেছিল। কারণ লাশটা কোথাও কিছু সমস্যা হয় কিনা। তো মাঝে মধ্যে উনি দেখতেছেন যে লাশটা অস্বাভাবিকভাবে গোঙানি শব্দ আসতেছে। তো আমার কাকা বেশ খানিকটা অবাক হয়ে যায় যে আসলে গোঙাচ্ছে মানে এটা কি হলো? মানে এটা কেমন শব্দ? ডক্টর তো বলে দিয়েছে উনি মারা গিয়েছেন। তাহলে উনি আবার গোঙানির শব্দ কিভাবে করেন? আমার কাকা বেশ খানিকটা অবাক হয়ে যায়। আ তখন ড্রাইভার যে ছিল, তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে, "ড্রাইভার তুমি কি কিছু শুনেছ নাকি?" তখন ড্রাইভার বললে, "না তো, আমি তো কিছু শুনিনি।" তখন আমার কাকা মনে করে যে হয়তো তার ভুল হচ্ছে। তখন তিনি আবারও যাওয়া শুরু করেন। যেতে কিছু দূর যাওয়ার পর সেই লাশটা নড়ে-চড়ে এবার ওঠে। বেশ খানিকটা আশ্চর্য হয়ে আমার কাকা, বড় কাকা খুব বেশি অবাক হয়ে যায়। তারপর আমার বড় কাকা এবার ড্রাইভারকে থামায়। ড্রাইভারকে বলে, "ড্রাইভার থামো, এখানে কোনো একটা সমস্যা আছে।" তার কিছুক্ষণ পরেই সেই লাশটা বলে ওঠে, "আমাকে পানি দাও, আমি পানি খাবো।" এটা শোনার পর আমার বড় কাকা এবং ড্রাইভার এত বেশি অবাক হয়ে যায় যে তাদের রক্ত সেখানে হিম হয়ে যায়। এবং এই অ্যাম্বুলেন্সটা এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছিল যে যার আশেপাশে কোনো কিছুই ছিল না। আশেপাশে একদম ফাঁকা। দূরে দেখা যাচ্ছে মিটমিট করে একটা আলো জ্বলতেছে। আমার কাকা এবং ড্রাইভার সেখানে নিস্তব্ধ হয়ে যায়। তারা অ্যাম্বুলেন্সটা রেখে দৌড় দেয় সেই আলোটার দিকে এবং যতই তারা যেতে তাদের রাস্তা যেন শেষই হচ্ছে না। একটা সময় গিয়ে তারা সেই আলোর কাছে পৌঁছায়। কিন্তু সেই আলোর কাছে পৌঁছানোর পর তাদের বিপদ যেন আরো বেশি বেড়ে ওঠে। তারা দুজনে দেখতে পারে সেখানে কোনো আলো না, সেটা একটা শ্মশান ঘাটের আলো। কোনো একটা লাশ পোড়ানো হচ্ছে। আমার কাকা এত বেশি অবাক হয়ে যায় যে এখন রাত ১টা বাজে। আর এই ১টার সময় এত রাতে কাকে পোড়ানো হচ্ছে? আমার কাকা পিছন ফিরে এই ড্রাইভারকে খুঁজতে যায় কিন্তু ড্রাইভারকে আশেপাশে কোথাও তিনি দেখতে পারেন না। তিনি মানে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে
তার মুখ দিয়ে, তার হাতে, তার মনে সব শক্তি তিনি হারিয়ে ফেলেন। তারপরেও তিনি মনে, মনে ভাবেন, সেখানে যেহেতু লাশ পোড়ানো হচ্ছে, হয়তো কেউ থাকতে পারে, তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে। আমার কাকা মনের সবটুকু শক্তি সঞ্চয় করে সেই শ্মশানের দিকে যান। কিন্তু এখানে গিয়ে আমার চাচা একদমই ভেঙে যান। কারণ সেই শ্মশানে কোনো মানুষ নেই, কোনো কিছু ছাড়া এমনিতেই শ্মশান ঘাটে একটা লাশ দগ্ধ হচ্ছে। আমার চাচা আরো বেশি অবাক হন যে সেই লাশটা দেখে। আমার চাচা অবাক হয়ে যান। কারণ যেই লাশটাকে দহ করা হচ্ছে, সেই লাশটাকেই আমার চাচা অ্যাম্বুলেন্সে রেখে এসেছে, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাচ্ছে। এবার চাচার আর কোনো সেন্স ঠিক থাকে না। তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে উনি যখন চোখ খোলেন, তখন দেখেন উনি একটা অচেনা জায়গায় কারো একটা বাড়ির মধ্যে শুয়ে আছে। তখন আমার চাচা জিজ্ঞাসা করে, "আমি এখানে কেন? আমার কি হয়েছে? আমার অ্যাম্বুলেন্স, আমাদের ড্রাইভার, অ্যাম্বুলেন্সটা কোথায়?" তখন সেখানকার লোকগুলো বলে, "আপনি একটু শান্ত হন। আপনাকে আমরা শ্মশান ঘাটে পেয়েছি। আপনি হয়তো রাত্রের বেলায় সেখানে ছিলেন। আপনার সঙ্গে কি হয়েছে বলুন?" তখন সবাই আমার কাকার কথা শুনে অবাক হয়ে যায়। "এখানে অ্যাম্বুলেন্স আসলো কোথা থেকে? আপনি কার কথা বলছেন? আমাদের এলাকায় তো কেউ মারা যায়নি।" তখন আমার কাকার বর্ণনা অনুযায়ী সবাই সেই অ্যাম্বুলেন্সটার কাছে যায়। অ্যাম্বুলেন্সটার কাছে গিয়ে দেখে অ্যাম্বুলেন্সটা ঠিক ঠিক জায়গায় আছে। পেছনে কোনো লাশ নেই, কোনো কিছুই নেই। তারপর সবাই খুঁজতে থাকে সেই ড্রাইভারকে। একটা সময় ড্রাইভারকেও খুঁজে পাওয়া যায় একটা ধান ক্ষেতের পাশে। তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এখনো তার হুঁশ ফিরছে না। তারপর সেই এলাকাবাসী তাকে নিয়ে গ্রামের একজন ভালো ফকির দেখান এবং সেই ফকিরের মন্ত্রতন্ত্র দিয়ে ড্রাইভারকেও সুস্থ করে। তারপর দুজনের বর্ণনা শুনে এলাকাবাসী বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং তাদের ঠিকানা অনুযায়ী সেই হাসপাতালে খবর দেওয়া হয়। হাসপাতালের লোকজন এটা শুনে আরও বেশি অবাক হয়ে যায়। সেই রাতে ডিউটি থাকা ডক্টরও বলে যে, "না, আমি তো এমন কোনো রুগী আসেনি তো রাত্রে।" আমার কাকা একদমই অবাক হয়ে যায়। মানে আমার কাকা নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে না, কিভাবে ডক্টর এটা বলে। কিন্তু যেটা সত্যি সেটাই, গত রাতে তেমন কিছুই হয়নি। আমার কাকা শুধুমাত্র একটা আত্মাকে দেখেছে বলে জানান সেই ফকির। সেই ফকির বলে যে, "তোমাকে গত রাত্রে একটা আত্মা তোমাকে নিয়ে এই যে শ্মশান ঘাটে নিয়ে আসার জন্যই এই পুরো কাহিনীটা বানিয়েছে। কপাল ভালো, তুমি আগেই সেন্সলেস হয়ে গেছো। তোমার পিছে ৩ টা জিন আছর করেছে। সেই জিনগুলো এই শ্মশান ঘাটের।" তখন আমার কাকা বলে যে, "এই শ্মশানঘাট তো আমি কখনো আসিনি। এই শ্মশানঘাট তো আমি কোনোদিন আসছি বলে মনে হচ্ছে না।" তখন আমার কাকাকে সেই ফকির বলে, "তুমি আসো নাই ঠিক আছে, কিন্তু তোমাদের হসপিটালের একটা রোগী মারা যায় আজ থেকে প্রায় ৩ মাস আগে। সেই রোগীটাকে কোনো কারণে, তোমাদের সবার গাফিলতির কারণে এরকম হয়েছে। রোগীটা মারা গিয়েছে তোমাদের চিকিৎসা না পাওয়ার ফলে। তোমাদের হসপিটালের একজন ডাক্তারকে সে টার্গেট করেছিল, কিন্তু ভাগ্যক্রমে তুমি তার টার্গেট হয়ে গেছো।" তারপর আমার কাকার পরিবারের সবাই সেই ফকিরকে বলে, "বাবা, এখন আমাদের এটাকে ঠিক করে দেন।" তারপর সেই ফকির তাদেরকে বলে, "তোমাদেরকে আমাবস্যার রাতে আসতে হবে। ৩ টা কবুতর, ১২ টা মোমবাতি, ৯ টা কলা এবং ৩ ঘাটের পানি নিয়ে আসতে হবে।" যেই কথা সেই কাজ। আমার কাকা সহ আমার কাকার পরিবার এই সব কিছু ম্যানেজ করে চলে যায় আমাবস্যার রাতে সেই কবিরাজের কাছে। কবিরাজ সবকিছু মন্ত্রতন্ত্র করে সেই ৩ টা কবুতরকে বলি দেয় এবং সবকিছু চূর্ণ বিচূর্ণ করে সেই যে জিন ছিল, সেই জিনের হাত থেকে আমার কাকাকে রক্ষা করে। আমার বড় কাকা এখন মোটামুটি সুস্থ
তিনি এখন আর সেই হসপিটালের চাকরি করে না। উনি এখন একটা মুদির দোকানদার। উনি ভালো আছেন। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমাদের গ্রামের বাড়ির যে মেইন রোডটা আছে, ছোটকালে সেখানে আমার কাকুদের কাছে সন্ধ্যার পর যখন গল্প শুনতাম ভূতের, তখন গল্প শুনতে বসলেই তখন কাকুরা বলতো মেইন রোড দিয়ে নাকি যুদ্ধের আগে থেকেই গলা কাটা মানুষ ঘোড়ায় চড়ে যেত। ঘোড়ারও মাথা কাটা থাকতো এবং ঘোড়ার উপরে যে মানুষ থাকতো তাদেরও মাথা কাটা থাকতো। এরকম অনেক ঘটনা নাকি তখন মানুষ দেখতো এবং শুনতো এবং বিশ্বাস করতো। তো গ্রামে যেসব ল্যাট্রিনগুলা বা বাথরুমগুলা ছিল সেগুলো সাধারণত উঠান পার করে বাড়ির থেকে একটু দূরে থাকতো। তো তখন আমাদের ঘরের বাথরুম ছিল না, তো আমরা সবাই বাইরে বাথরুম করতে যেতে হইতো। গ্রামের রাত তো অনেক রাত। একদিন আমার ছোট কাকা রাত 10টার দিকে বাথরুমে যায় এবং দেখে বাথরুমের দেয়ালে ছিল সেই মাথাবিহীন একটা লোক বাথরুমের দেয়ালের পাশে দাঁড়িয়ে। এটা দেখে ছোট কাকু কোনো মতে বাথরুম শেষ করে দৌড়ে ঘরে চলে আসে। পরের দিন আমার দাদু, আব্বা, দাদি তাদের জানায় যে আমার দাদু তখন পুরো বাড়ি বন্ধ করে দেয় এবং হুজুরকে ডেকে নিয়ে আসে। আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন, তো তিনি বাড়িতে না জানিয়ে হঠাৎ করে চলে আসতো বাড়িতে। নর্মালি না কাউকে না জানিয়ে চলে আসতো। আমার মেজো কাকু সেদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তার ফজরের নামাজ পড়ে ঘুমাতেন নর্মালি। তো একদিন কাকু তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, হঠাৎ করে তিনি শুনতে পান যে আমার বাবা নাকি বাইরে থেকে মেজো কাকুর নাম ধরে ডাকছে। তখন মেজো কাকু মনে করেন যে আসলে হয়তো আমার বাবা এসেছে। তিনি দরজা খুলে দেখতে পান কেউ নাই। তিনি তাদের দরজা বন্ধ করে নামাজে বসে যায়। এরকম মাঝে মাঝেই হতো। এরপরে আমার মেজো কাকু তখন দরজা খুলতো না, মাঝে মাঝে এরকম শব্দ আসতো, নাম ধরে ডাকতো। তিনি অনেক নামাজ আমল করতেন এবং প্রায় সময় অনেক কিছুই দেখতো। এরপরে, এটা বেশ কিছুদিন আগের কথা, আমার মেজো কাকু তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন। অনেক গরম পড়াতে তিনি তার ঘরের জানালা খোলা রেখে নামাজ শেষ করে দোয়া করছিলেন। তো আমাদের যে পাশটায় বাথরুম ছিল সেখানে একটা তেঁতুল গাছ ছিল, একটা খেজুর গাছ ছিল আর একটা আম গাছ ছিল। তো কিছুদিন একটা ঘটনা শুরু হয় যে সেই তেঁতুল গাছটি তারা পরে কেটে ফেলে। ঘটনা বলতে সেইখানে বিশ্রী গন্ধ আসতো। ভয় পেত না কেউ, কিন্তু ওই জায়গা থেকে খুব বাজে গন্ধ আসতো এবং গভীর রাতে উঠানের উপরে অনেক মানুষের হাসাহাসি এবং চলাফেরার শব্দ শোনা যেত। তো মেজো কাকু দেখে ওই তেঁতুল গাছের যে স্থান ছিল এখানে একটা সাদা কিছু অবয়বের মতো, ছায়ার মতো, সেটা এক লাফে খেজুর গাছে উঠে যায়। তার মানে এটা রোজার মধ্যের কথা ঘটনা। আমার ছোট কাকুর 6 মাসের ছেলে হঠাৎ করেই ওই রোজার সময় মারা যায়। তো মারা যাওয়ার আগে আমার ছোট চাচির আচার আচরণে অদ্ভুত হয়েছিল। জিন যেমনে আচর করলে মানুষের আচার আচরণ বদলে যায় বা পাগলের মতো করতে থাকে, সেরকমটা তাদের আচরণও বদলে যায় এবং তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ছেলেটা যেদিন মারা যায়, আমার ছোট চাচি নাকি সেদিন ছেলেটাকে বিষ খাইয়েছিল, কিন্তু পরে জানা যায় ওই বিষ ঘরে আসারই নাকি কথা ছিল না। কিভাবে এসেছে কেউ জানে না। লাশ দাফন করার পর ছোট চাচিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং একটা হুজুর দেখায়। হুজুর বলে তার উপর জিনের আছর আছে এবং ছেলেটিকে ওই জিনটাই মেরেছে। হুজুর জিন হাজির করে এবং জিন নাকি হুজুরের সাথে কথা বলার সময় বলে এই বংশের সবাইকে তিনি মেরে ফেলবে এবং কাউকে ছাড়বে না। পরে জিনটা চলে যায়, কিন্তু পরে ডাকলে আর আসে না। এবং হুজুর পরে যেহেতু আসছিল না, জিনটা তাবিজ দেয় এবং পরা পানি দেয়, তেল দেয় এবং আরো অনেক ঘটনা তাদের সেটা রিলেটেড আছে। তো হুজুর বলেছে যে আপনাদের এই জায়গাটা অনেকগুলো জিন আছে। তো আমাদের বাড়ির মধ্যে তিনজন নাকি জিন আছে এবং বাড়ি থেকে দূরে নাকি 4টা জিন আছে তাল গাছে। আরেক কয়েকটা জায়গার কথা বলে, কিন্তু সেটা মনে নাই দেখে বলতে পারছি না। তবে যে স্থানগুলোর কথা বলেছে সেগুলো আমাদের বাড়ির আশেপাশেই। তো এটা ছিল ঘটনা। পরবর্তীতে আর তেমন কোনো ঝামেলা হয়নি। এটা আমাদেরকে পাঠিয়েছেন সাকিব। শুনছেন সবসময় বৃহস্পতিবারের ভৌতিকতা। আসসালামু আলাইকুম লিসনার্স। কুয়াশা ভরা শীতে চারিপাশে অন্ধকারের সহিত সবাইকে স্বাগত জানিয়ে আজকের 47তম এপিসোড শুরু করছি আমি, ডক্টর আলিফ। সামনে অফিসিয়ালি ভৌতিকতা রাখতে যাচ্ছে তার 1/2 এপিসোডে, যেখানে আপনারা অলরেডি দেখেছেন আমাদের 76টার বেশি ভিডিও আপলোড করা আছে এবং 1 কোটির বেশি ভিউ আছে চ্যানেলে। আপনারা সেই শুরু থেকে ভৌতিকতাকে সাপোর্ট করে গেছেন, যার ফল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপরও এখনো অনেকেই জানেন আমাদের চ্যানেলের ব্যাপারে। আপনাদের হাতে জিম্মা ভৌতিকতা। এই ভৌতিকতাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আজকের স্টোরি টেলারদের জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা এই মাসে শুধু একের পর এক এপিসোড দিয়ে রাঙিয়ে দিব আপনাদের জন্য। তাই বেশি বেশি ঘটনা পাঠান আমাদেরকে। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন bhoutigota@gmail.com, দ্যাট ইজ ভৌতিকগতা@gmail.com, যেটা আপনারা স্ক্রোলিং এ দেখতে পাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা
পেয়ে যাবেন চাইলে, এবং অনেকে ইমেল অ্যাড্রেসে মেইল করে পাঠান যে এটা কি অরিজিনাল ইমেল অ্যাড্রেস কিনা। জি ভাই, এটা অরিজিনাল ইমেল অ্যাড্রেস, এবং আমরা গ্রুপের ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম, যেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন, টুইটার এবং ফেসবুকের পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফ্যান অফ দ্য উইক হয়েছেন, না আজকের ফ্যান অফ দ্য উইক হয়েছেন সাইফ সোহাগ ভাই, এবং তিনি আমাদের সাথে মতলবে ছিলেন এবং তিনি আমাদের সাথে দেখা করেছেন। তো তাকে আমরা থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন ভাইয়া, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের এপিসোডের ঘটনা শুনবার জন্য হয়তো শীতের কারণে অনেকেই বাইরে বের হননি, তারা ঘরের লাইট বন্ধ করে একপাশে জড়ো সড়ো হয়ে শুয়ে আছেন এবং অথবা শুরু করে দিবেন কিছুক্ষণের মধ্যে প্রতিকথা। আমরা জানি সেটা। হয়তো আপনার সামনে হঠাৎ একটা মূর্তি দাঁড়াতে পারে, কুয়াশার কারণে জানালার ওপাশে হয়তো কেউ দাঁড়িয়ে থাকতে পারে, পুকুর ঘাটে হয়তো শুনছেন ভৌতিকতা, হঠাৎ গাছের উপর থেকে হয়তো মনে হতে পারে কেউ তাকিয়ে আছে, আপনি উপরে তাকালেন, দেখলেন কেউ নাই। সুতরাং আশেপাশে লক্ষ্য রেখে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আজকের 47তম এপিসোড। ঘটনায় যাচ্ছি। তো এখন যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে আজহার আলী, এবং তিনি ভারতের কোনো একটা প্রভিন্সে সরকারি চাকরি করত সহকারী ডোম হিসাবে। তার এই পেশা প্রথমে সহকারী থাকলেও সেটা পরে রূপ নেয় পার্মানেন্ট ডোম হিসাবে। যে প্রত্যন্ত অঞ্চলে সরকারি চাকরি ছিল সেটা তার বাড়ি থেকে বেশ দূরে থাকায় তিনি সপ্তাহে তিনি ওই বাড়িতে আসতেন, সেটা রবিবার ছিল। তিনি ছিলেন মুসলিম এবং একই সাথে একজন ছোট ব্যবসায়ী। তার এই পরিচয় সবাই জানতো না এবং জানার উপায় ছিল না, কারণ যে সময়কার ঘটনা এটা হবে 1982-র দিকে। যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তিনি হচ্ছেন আমার পরিচিত এক ভাই, আমার চেম্বারে এসে ঘটনা শেয়ার করে গেছেন, সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আজার সাহেব কয়েকজনের সাথে রুম শেয়ার করতেন প্রথম টাকা যতটা বাঁচানো যায়। তার পরিবারের ছিল তার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে প্রায় দেখা করতে আসতো তার সাথে। তো সহকারী থাকা অবস্থায় তিনি যখন হেড ডোম হলেন তখন তার বাসা আলাদা হয়ে যায় এবং তিনি বড় বাসা নিলে ফুল ফ্যামিলি নিয়ে আসেন এবং সেখানেই থাকা শুরু করেন। সাদামাটা জীবন ছিল ডোমদের জীবন, ডোম মানে খুব সাদামাটা জীবন। ডোমগুলো যাদের মেইন কাজই হচ্ছে লাশ কাটা। তো লাশের শরীরের অর্গানগুলো তারা গুছিয়ে রাখে এবং সেগুলি অটোপসি করার পর পরবর্তী সময়ে হেল্প করা হয়। যাই হোক, এরকম কিছু ঘটুক এটা কেউ চায় না, এবং এরকম কিছু ঘটলে জীবন পাল্টে যাক এরকমও কেউ কিছু আশা করে না। তিনি যে এলাকায় থাকতেন ওই এলাকায় প্রায় সময় মানুষ খুন হতো, প্রায়, এবং খুন খুব কমন ছিল। ওই জায়গায় মানুষ পিস্তল নিয়ে ঘুরতো রাস্তার মধ্যে, বড় গাড়ির পিছনে 10-12 জন পলিটিক্যাল লোকজন বন্দুক নিয়ে ঘুরছে, ঝামেলা গুলি করে দিচ্ছে। তো হাতে পিস্তল সাধারণ একটা ব্যাপার ছিল, যেখানে পুলিশরা সাধারণ মানুষকে ভয় পেত। ইভেন ডাকাত প্রায় সময় নাকি হানা দিত এবং ডাকাতরা এমন লুটতরাজ করতো এবং যারা সামনে আসতো তারা সবাইকে হত্যা করতো। তো আজকের ঘটনা অনেক আগের ঘটনা। এক কথায় খুন প্রায় প্রতি ঘন্টাতেই হতো ওই সময়, এরকম একটা ব্যাপার ছিল। পুলিশের খুব আহামরি ক্ষমতা না থাকলেও লাশের কেস ফাইল হলে সেটা পোস্টমর্টেম হতো হরহামেশা। তো আজহার আলী যার ঘটনা তিনি আমার শেয়ার করছে, তিনি সেদিন সন্ধ্যায় একটা লাশ কেটে শেষ করতে না করতেই আরেকটা লাশ কাটতে হয়। আর উনি যাকে নিয়ে কাজ করতেন তিনি তেমন একটা এক্সপার্ট ছিল না, আর এসেছিল তখন নতুন। পুলিশের গাড়ি পেছনে আর সামনে একটা অ্যাম্বুলেন্সে করে একটা লাশ আসে রাত 9টায়। আসলে একটা না, কয়েক। তিনি লাশ দেখেন অনেকগুলা, লাশটার সাথে 2-3টা মানে আরো 2টা লাশ আছে, এগুলো শিশুদের মানে ছোট ছোট লাশ আর কি। একটা 6 থেকে 7 মাসের বাচ্চারও লাশ আছে। তাকে বলা হলো পোস্টমর্টেম করো। প্রায় সবগুলাই মানুষের হিংস্রতার আসলে কোনো হিংস্রতা আসলে নির্দিষ্টভাবে বর্ণনা করা সম্ভব নয়। এসব মানুষের মৃত্যু আসলে কিভাবে আল্লাহ তাআলা নেবেন তা বলা মুশকিল। একজন মহিলা, তার সাথে তার 3টা সন্তান, সবাই মৃত, সবাইকে মেরে ফেলেছে। সেই মহিলার বস বা কিছু একটা মেরে ফেলেছে। তো মহিলা ছিল পতিতা এবং এসব ছিল তার সন্তান। কিছু একটা হয়েছে যার কারণে প্রায় সবাইকে খুন করা হয়। কে করেছে সেটা তখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু তখনকার সময়ে ওই এলাকায় এটা খুব চাঞ্চল্যকর একটা কেস ছিল। এলাকার নাম কিন্তু বলছি না। একজন ডোম হিসেবে তাকে লাশ বুঝিয়ে দেবার পর সেখানে উপস্থিত থাকার কথা একজন ডাক্তারের, কিন্তু কেউ তখন পর্যন্ত আসেনি। অপেক্ষা চলছে কিন্তু কেউ আসেনি। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। এসব মানুষের ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই যদি সে সরকারি কর্মকর্তা হিসাবে জড়িত থাকে। তার আবার পরের দিন সে এলাকা থেকে বেশ দূরে একটা কাজে যাবার কথা, কিন্তু তারপরও তাকে থাকতে হয়। থাকাটা কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে কোনো প্রপার হেল্পিং হ্যান্ড ছিল না। এর আগে প্রায় 30-40টা লাশ তার কাটা হয়ে গেছে হেড ডোম হিসেবে কর্মরত অবস্থায়। আর মজার বিষয়, এটা তার কাছে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। তো মাঝে মাঝে কিন্তু তাদেরও কলিজা কেঁপে ওঠে লাশ যদি আসে আর তা যদি বেওয়ারিশ এবং বিভৎসভাবে তাদের সামনে আসে।
বমি আসে, তারা বমি করে, তারা মদ খায়, তারা লুকিয়ে কান্না করে, এটা বোঝা যায় না। এসব জিনিস এড়ানোর জন্য অনেকে কিন্তু মদ্যপান করে, অনেকে ফরমালিনের গন্ধ সহ্য করতে পারে না, কাজ ছেড়ে যায়, চাকরি ছেড়ে দেয়। তো উনি ছিলেন নামাজি মানুষ। তিনি যে এলাকায় থাকতেন ওখানে সবাই মুসলিম ছিলেন, তাকে সবাই চিনত, বেশ সম্মান ছিল তার। মসজিদে আসা যাওয়ার কারণে তাকে সবাই চিনত, কেউ জানতো না তিনি যে ডোম। তিনি মহিলার লাশ অটোপসি শেষে ওই মহিলার 2 মেয়ের লাশও অটোপসি করে। এক মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং তাকেও ধর্ষণ করার পর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ ক্ষতের দাগ পাওয়া যায়। আরেক মেয়ের বয়স হচ্ছে 4 বছর, সেই মেয়েরও অটোপসি করা হয়। তখনই একজন মহিলা ডাক্তার আসেন, তখন তার সে তখন লাশ কাটছেন, লাশ কাটা চলতে থাকে আর মহিলার পর্যবেক্ষণ। পাশের স্ট্রেচারে তিনি যে লাশটি দেখতে পায় সেটা একটা 5-6 মাসের ছেলে শিশুর লাশ। এই শিশুটা কি দোষ করেছে? তিনি আল্লাহ আল্লাহ করতে করতে কাঁদতে থাকেন। আসলে তিনি কাঁদতে থাকেন কেননা যে ডাক্তার মহিলা এসেছিল সেও কাঁদছিল। মানুষ কতটা হিংস্র হতে পারে যে নিষ্পাপ শিশুটার একটা পা ছিঁড়ে ফেলেছে, যা তখন সেই মুহূর্তে ওই পাটা অনুপস্থিত ছিল। এই শিশুটার একটা চোখ উপড়ে ফেলা হয়েছে। তিনি সহ্য করতে পারছিলেন না সেই ছোট লাশের আর তেমন ছোট লাশটা দেখে। তো ওই ছোট লাশটার তেমন কোনো কাটা ছেঁড়া হয়নি, যা হয়েছে ওই 27 বছরের সেই মহিলা এবং 13 বছরের সেই মেয়েটার, এবার 4 বছরের সেই মেয়েটার। জানা গেছে তারা একই পরিবারে এবং সেই মহিলার 2 মেয়ে, ওই এক ছেলে। এই মহিলা একটা পতিতালয়ে থাকতো। বুঝতে বাকি রইল না কে করেছে অথবা কেন করেছে। যাই হোক, তিনি সব শেষ করে বাড়িতে ফিরছিলেন। তার বাড়ি ফিরতে রোড শেষ করার পর শুরু হয় একটা গলি। এই গলিতে শুধুমাত্র মানুষ যাতায়াত করতে পারে, গাড়ি টাড়ি কিছু ঢুকতে পারে না, রিক্সা ঢুকতে পারে না। সে এলাকায় কিছু রিক্সা আছে, অত না। যাই হোক, তিনি বাস থেকে নেমে একটু হেঁটে তাদের গলি দিয়ে ঢুকবে এমন সময় তার শরীর ভারী হতে থাকে, কেমন মোশন সিকনেসের মতো বমি বমি লাগতে থাকে। অনেকগুলো বমি তিনি ওই জায়গায় করে ফেলেন। তার শরীর দুর্বল হতে থাকে এবং তার মনে হয় তার জ্বর আসছে। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন রাস্তার উপরেই। দেয়ালের সাপোর্ট নিয়ে তিনি দাঁড়াতে দেখেন একটা ছোট্ট শিশু সহ একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাদের বাসা তখন তার কাছ থেকে 200 গজ সামনে, মহিলাটা ঠিক মাঝামাঝি, তার বাড়ি থেকে 100 গজ দূরে তার সামনে। বাচ্চাটা মহিলার কোলে হাত নাড়াচ্ছে, দেখা যাচ্ছে আবছা আলোয়, ল্যাম্প পোস্টের আলোয়। মহিলা এমনভাবে দাঁড়ানো যে সেই রাস্তা দিয়ে যেতে হলে মহিলাটাকে ক্রস করে যেতে হবে। অনেকটা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে মহিলাটা। তিনি দেয়াল ধরে আস্তে আস্তে এগোতে থাকে এবং মহিলার কাছে যাওয়া মাত্রই তিনি আর কিছুই দেখতে পারছিলেন না। আর মাথা ঘোরাবার কারণে তিনি এমনিত চোখে ঝাপসা দেখছিল। আর সেই মহিলার কাছাকাছি আসার পর তিনি ঝাপসা আরো বেশি দেখছিলেন। একদম কাছে আসার পর মহিলার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। তিনি বাড়িতে ঢোকে পড়েন এবং শুয়ে পড়েন, কারণ তিনি ক্লান্ত ছিল, তার বমি হওয়াতে শরীর একটু ভারী লাগছিল। পরের দিন তিনি হাসপাতালের নিচে যান এবং জানতে পারেন সেই ডাক্তার মহিলা যে এসেছিল তিনি অসুস্থ। তার জ্বর নাকি 103 ডিগ্রি হঠাৎ করে উঠে গেছে। তিনি অসুস্থ হলেন কেন পরে জানা যায়নি। ওই দিনও তিনি একটা মাত্র লাশ কাটেন এবং রাত 10টা নাগাদ বাড়ি ফেরত যান। বাড়ি ফিরে সেদিনও তিনি সেই মহিলাকে দেখতে পান। আজকে তিনি সুস্থ এবং কোনো প্রবলেম নেই তার মুভমেন্টে, কিন্তু সেই মহিলাকে তিনি আজও দেখতে পাচ্ছেন। সেই মহিলা, তার কোলে একটি বাচ্চা, আর সেই মহিলার ভাইয়ের সামনে একটি লাশ, যা কাপড়ে মোড়ানো। কর্নারে একটি ছোট্ট পাতিল, যেটায় ধোঁয়া উঠছে কিন্তু আশেপাশে ধোঁয়ার ছেটে ফাটে নাই। তিনি সাহস করে যান সামনে জিজ্ঞেস করতে, কে আপনারা? তিনি সামনে আসতেই আচমকাই কিছু বুঝে ওঠার আগেই জায়গাটাতে আর কিছু পান না। অথচ গলিতে ঢুকতেই তিনি একদম স্পষ্ট তার বাড়ির সামনে 100 গজ সামনে সেই মহিলাকে দেখেছেন। তিনি পরিবারের সবাইকে জানালে তার মা তাকে বলে, তুই হুজুরের কাছে যা, উনি তাদের পূর্ব পরিচিত। সে হুজুর সূরা পড়ার আমল দেয়, পানি পড়া দেয় এবং গলায় একটা তাবিজ বেঁধে দেয়। তিনি হুজুরের সাথে দেখা করার পর 3 দিন সেখানে আর সেই মহিলাকে দেখেননি, কিন্তু কাফনের কাপড় পরা 2টা লাশ এবং একটা বাচ্চা তার সামনে দেখেছেন। তিনি হাসপাতালে গেলে জানা যায় সেই মহিলাকে নাকি পুড়িয়ে ফেলা হয়েছে। হিন্দুদের নিয়ম অনুযায়ী সৎকার করা হয়েছে এবং আরেকজনকে আজকে পুরাবে। তিনি সেদিন বাইরে কিছু কাজ সেরে বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 11টা। আশেপাশে তখন সব বন্ধ। তিনি সিগারেট খেতে বাড়িতে পৌঁছাবে তিনি দেখেন যে রাস্তায় একটা লাশ ও একটা বাচ্চা তার বাড়ির সামনে। তিনি ঘামতে থাকেন, তিনি কাছে যান, কিচ্ছু পান না, কোনো ক্ষতি তার হচ্ছিল না। তবে তার মতো মানুষ সেদিন প্যান্টে প্রস্রাব করে দিয়েছিল। বাসায় যেয়ে তিনি গোসল করে উজু করে তার পরিবার সহ, তার স্ত্রী সহ সবাইকে এই ঘটনার কথা বলেন যে দেখো আল্লাহর লীলা। এরকম এক মহিলাকে গতকাল আগুনে পোড়ানো হয়েছে, সেই মহিলাকে তিনি গতকাল দেখেননি,
এবং আজকে তার 12 বছরের মেয়েকে পড়ানো হয়েছে, সেই মেয়েকে তিনি আজকে দেখেননি। শুধু একটা নরন্ত বাচ্চা ও একটা কাফনের কাপড় মোড়ানো ছোট্ট লাশ তিনি দেখেছেন। তবে সেটা পূর্ণবয়স্ক লাশের সাইজের থেকে পূর্ণবয়স্ক লাশই দেখতে পাচ্ছিলেন, একটু বেশি পূর্ণ মানে মাঝামাঝি সাইজের একটা লাশ দেখতে পাচ্ছিলেন। এবং পরের দিনই শোনা যায় ওই দুইজনেরই কবর হয়ে গেছে। এবং সেদিনের পর থেকে তিনি তার গলির সামনে আর কাউকে দেখতে পারেননি, আর কাউকে না। তিনি আশেপাশে খুঁজছেন, কাউকে তিনি দেখতে পারেননি এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু না, ওই টাইমটায় তিনি আর কাউকে কিছু পায়নি। কিছু জিনিসের হিসাব চোখেই করে ফেলা যায়, এটা তাই। তো যাকে সেই ডাক্তার মহিলা আর সেখানে থাকে না, তার পোস্টিং হয়ে যায় অন্য জায়গায়। তিনি নতুন একজন ডাক্তার এসে গেছে ইতোমধ্যে, আর এর মধ্যে পার হয়ে গেছে 2 বছর। তিনি তেমন কিছু আর দেখেননি, কিন্তু প্রচুর লাশ কেটেছেন এবং এর মধ্যে প্রচুর হ্যালোসিনেশনের মধ্যে নিয়ে গেছেন, যা তিনি শেয়ার করেননি। তার ঘুম হতো এরপর থেকে, মানে ঘুম হতো না এরপর থেকে, সজাগ থাকতেন এবং প্রচুর চা খাওয়া শুরু করেন, পান খাওয়া শুরু করেন। যাকে 2 বছর পর থেকে, 2 বছর পর রাত তখন 2টা, এটা ছিল চাঁদ রাত, তো ঈদের আগের দিন। তো তার চলে যাওয়ার কথা, কিন্তু তিনি আটকে গেছেন। বাড়িতে খবর পাঠান তার আসতে দেরি হবে, কারণ সবাই তার অপেক্ষায়। তার সাথে যে ছিল সে বদলি হয়ে নতুন 3-4 জনের ইন্টারচেঞ্জ তখন হয়ে গেছে অলরেডি 2 বছরে। তিনি পুরান, বাকি সবাই তখন নতুন। যে নতুন ছেলেটা ছিল সে নাকি অনেক চঞ্চল স্বভাবের ছিল। লাশ আসা মাত্রই তার নাকি আগ্রহের কোনো সীমা থাকতো না, সে চিৎকার করে বলতো, বোঝাতো লাশ এসেছে, অথবা এরকম কিছু তিনি তারা বুঝিয়ে দিত। রাত 11টা থেকে সেদিন পুলিশ নাকি মানে গুনগুন করছিল যে একটা ঝামেলা হয়েছে, একটা লাশ আসবে। সেই লাশ নাকি সুটকেসের ভেতর পাওয়া গেছে একটা গাছের নিচে, এবং সেটা নাকি একটা তান্ত্রিকের বাসা ছিল। সেই পুরান বাড়ির সামনে সেই যে গাছ আছে, সেই গাছের নিচে পাওয়া যায়। তো একদিন সেই রুমে তিনি কাজ করতে যান, ওই দিনই তিনি তার রুমে তার কাজ করতে যান। রাত তখন 2টা হবে। তার সাথে যে ছেলেটা ছিল তার সাথে ছিল, তো ওর মধ্যে কথা বলছিল, এবং পুলিশের নাকি একটা লাশের কথা বলে, পুলিশ নাকি সেটা খুঁজছে। রাতের মধ্যে একটু আগে তিনি পেয়ে যান একজন পুলিশকে, এবং সেই পুলিশকে এই লাশের কথা বলেন। লাশটা পাওয়া গেছে একটা সুটকেসে, যে লাশের কথা বললাম। তো রাত 2টার দিকে ট্রাক্টর করে একটা লাশ আসে, দেহটা সাদা চাদরে ঢাকা। মৃত ব্যক্তির নাম আহমেদ বাড়ি। যে লাশটা আসার কথা ছিল সেটা নাকি আসছে, এবং লাশটা স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। লাশের তখন 14 টুকরা, লাশটা সুটকেসে পাওয়া যায়। তিনি তখনও লাশ দেখেন নাই, এবং এই রাত 2:30-এও অনেক মানুষের ভিড় এই লাশ দেখবে বলে এসছে। তিনি তখন ওয়াশরুমে ছিলেন। তিনি এসে উজু করে রুমে দেখেন যে 4-5 জন লোক একটা লাশের চারিপাশে দাঁড়িয়ে লাশের কাফন খোলা, এবং তারা টুকরা টুকরা লাশটাকে গোসল করাচ্ছে। খুব সুন্দর করে গোসল করাচ্ছে ইসলামিক উপায়ে। এরকম লাগছিল কেননা যারা গোসল করাচ্ছিল তারা নাকি দোয়া পড়ছিল। লাশের গোসল দেখে তিনি চিৎকার দেন, কেননা কারোরই পা মাটিতে লেগেছিল না। তিনি সেখানেই পড়ে যান। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে সেই লাশ রাখার ব্যবস্থা না থাকায় একজন ডাক্তার নিয়ে মানে যেহেতু লাশ রাখার ব্যবস্থা নাই সেখানে, তো পরে একটা ডাক্তার এসে সেটা পরে নাকি অটোপসি করে শেষ করে আর কি। তিনি জানেনও না পরে কি হয়েছে। তো তিনি ডোমের কাজ ধীরে ধীরে কমিয়ে ফেলেন এই 2টো ঘটনার পর। শুধুমাত্র এই 2টো না, আরো ঘটনা আছে। দিনের বেলাও তার মানে সে যখন কাজ করতো, দিনের বেলা করলো নাকি তার ভীতি কাজ করতো। বাসার লোকজন প্রায় 3-4 মাস চিন্তিত ছিল তাকে নিয়ে, কি না কি হয়। এখন একটা নিয়মের মধ্যে চলে এসছে, কিন্তু তখন এসব নিয়ম ছিল না। রাতের বেলা তিনি ঘুমের মধ্যে প্রায় সময় ভয় পেয়ে জেগে যেত। কি দেখতো স্বপ্নে তা হয়তো আজকে আর শেয়ার করা সম্ভব না। হতে পারে সামনের এপিসোডে তিনি কি কি দেখেছে এবং তার জীবনের সাথে কি কি ঘটেছে সেটা তিনি শেয়ার করবেন। আমি ঘটনাটি লিখছি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকা থেকে। ঘটনাটি ঘটে আমার একজন বড় ভাইয়ের সাথে। আমার সে বড় ভাইয়ের নাম হচ্ছে সাকিব। ঘটনাটি ঘটেছিল 2015 সালে। সেদিন সম্ভবত বৃহস্পতিবার ছিল। সেদিন সাকিব ভাইয়া তার একজন বন্ধুর বাসায় গিয়েছিলেন, কারণ সেই দিন ওনার বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল। তো বন্ধুর ভাইয়ের মেহেদি অনুষ্ঠান ছিল, যে কারণে রাতে বাসায় ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। প্রায় 1টা-2টার মতো বেজে গিয়েছিল। সাকিব ভাইয়ার বন্ধুর বাসা থেকে ওনার বাসা আসতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগে। বন্ধুর বাসা থেকে আসতে রাস্তার পাশেই একটা অনেক পুরনো চৌধুরী বাড়ি আছে, যেটি নির্মিত হয়েছিল 1870 সালে। বর্তমানে ওই বাসায় আর কেউ থাকে না, একেবারে পরিত্যক্ত একটা বাড়িতে পরিণত হয়েছে সেটি। বাড়িটি
অনেকটা বিশাল, যেমন রাজা মহারাজাদের থাকে, একদম রাজপ্রাসাদ বললেই চলে। আমাদের দেশের প্রেক্ষাপটে আর কি। সেটা ছিল তখনকার রাজা মহারাজাদের জমিদার বাড়ি, মানে 1870 সাল, অর্থাৎ ব্রিটিশ শাসন আমল। এবং সেই সময়ে জমিদারদের কিন্তু একটা হাক ডাক ছিল, তেমনই একটা জমিদার বাড়ি, যে বাড়িটি কিনা বর্তমান সময়ে একেবারে পরিত্যক্ত। সে বাড়ির সামনেই ছিল অনেক বড় একটা মাঠ। বাড়িটি দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগতো। দিনের বেলাও বাড়ির দিকে দূর থেকে তাকালেও একটা ভয় ভয় অনুভূতি হতো। তো সেদিন সাকিব ভাইয়া রাতে বিয়ে থেকে ফেরার পথে ওই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ উনি ওই বাড়িটার দিকে লক্ষ্য করে দেখেন, যেটা দেখা যাচ্ছিল যে বাড়িটাতে লাইট জ্বলছে, কিন্তু সবাই জানে যে ওই বাড়িতে কোনো লাইট বা বিদ্যুৎ নাই। ভাইয়া ভাবলো যে ওই বাড়িতে কিভাবে লাইট জ্বলছে, এটা তো সম্ভব না। উনি তখন একটু ভয় পাচ্ছিলেন, তবু উনি ভাবলেন হয়তো ওই বাসায় কেউ থাকতে এসেছে। তো উনি সেদিকে আর পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে উনি শুনতে পান অনেকগুলো ঘোড়ার একসাথে চলার আওয়াজ। উনি একটু ভয় পেয়েছিলেন, ঘোড়ার শব্দ এই গ্রামের মধ্যে কোত্থেকে আসবে, কারণ ওই এলাকায় তো কারোর ঘোড়া ছিল না। উনি আবারও ওই শব্দকে পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। উনি হাঁটতে হাঁটতে ওই বাসা থেকে একটু দূরে চলে এসছেন, তবুও ওনার মনে ভয় কাজ করছিল। উনি কাঁপতে কাঁপতে তাড়াহুড়ো করে সামনের দিকে হাঁটছিলেন। আর রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট না থাকায় রাস্তাটাও বেশ অন্ধকার। হঠাৎ করে উনি দেখতে পান যে ওনার সামনে একটা সাদা রঙের ঘোড়া রাস্তার মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে আছে। ওই ঘোড়াটা বেশ বড়, সাধারণ ঘোড়ার প্রায় 1.5 গুণ। রাতের অন্ধকারেও ওই ঘোড়াটাকে অনেকটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। উনি হঠাৎ করে খেয়াল করলেন ওই ঘোড়ার পা 3টা। এই 3টা পাওয়ালা ঘোড়া দেখে উনি ভয়ে রীতিমতো থমকে গেলেন। ওনার গা দিয়ে ঘাম ছড়া শুরু করলো। উনি কাঁপতে কাঁপতে একটু পিছিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওই ঘোড়াটা ওনার দিকে দৌড় দিল। উনি আর কিছু না ভেবে যে দিক থেকে এসেছেন আবারও সেই দিকে ঘুরে দৌড়তে শুরু করলেন। ওই বাড়িটার থেকে একটু দূরেই ছিল একটা মসজিদ। উনি দৌড়ে দৌড়ে কোনো রকম সেই মসজিদে গিয়ে ঢুকলেন। তারপর সেই মসজিদে প্রবেশ করে উনি বড় করে একটা আজান দেন নিজেই। তারপর ওই রাতে উনি সেই মসজিদেই আশ্রয় নেন। মানে অনেকটা ভয় পেয়েছিলেন এবং তিনি মসজিদ যেহেতু সবচেয়ে পবিত্র জায়গা, তিনি সেখানে গিয়ে আশ্রয় নেন এবং আজান পবিত্র আহ্বান দেন, যাতে করে আশেপাশে কোনো খারাপ কিছু থেকে থাকলে সেটা চলে যায়। তারপর সকালে ইমাম ফজরের নামাজ পড়াতে আসেন। তখন উনি ইমামকে সব কথা খুলে বলেন এবং ইমাম ওনাকে যেটা বলেন যে উনি যে ঘোড়াটা দেখেছে সেটা এখানকার তখনকার রাজার ঘোড়া, অথবা যে জমিদার ছিলেন হতে পারে তিনি কোনো জিনদেরকে বশ করেছিলেন, তাদের কারোর একটা ঘোড়া। অনেক সময় জিনরাও কিন্তু ঘোড়ার রূপে থেকে থাকে। তিনি সেটার নামও বলছিলেন, কিন্তু সেটা মনে না থাকায় আর বলতে পারছি না। কিন্তু ওই ঘোড়াটিকে নাকি অনেকেই দেখতে পায়। রাত মাঝামাঝি হলে তারপর থেকে কোনো মানুষকে একলা পেলেই নাকি ওই ঘোড়া দেখা দেয়। কিন্তু ওই ঘোড়াটা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। তাও মসজিদের ইমাম সাকিব ভাইয়াকে একটা তাবিজ দেন, যাতে ওনাকে কোনো জিন বা কোনো ধরনের খারাপ আত্মার বিরক্ত করতে না পারে। উনি আর কখনো একলা ওই পথে আর বাড়ি ফেরেননি। এটাই ছিল আমার বড় ভাইয়ার জীবনের সত্য ঘটনা। আমি বুঝিয়ে বলতে পারছি কিনা বলতে পারবো না, কিন্তু তার কাছে সেটা একটা অনন্য অভিজ্ঞতা। তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এটি। আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, এক বর্ষার রাতের ঘটনা। যেই ঘটনাটা আমি একজন ওয়ার্ড বয়ের কাছ থেকে শুনেছিলাম। তিনি আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। রাত তখন প্রায় 2টা বাজে। শহরের পুরনো হাসপাতালে চাকরি করত রফিক। তাকে সবাই
রফিক ওয়ার্ড বয় নামে চিনত। হাসপাতালটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে ঠিক ততটাই অদ্ভুত। বিশেষ করে হাসপাতালের পুরনো মর্গ বিল্ডিংটা, সেখানে রাতের ডিউটি করতে কেউ চাইতো না। কিন্তু রফিক নতুন হওয়ায় তাকে সবাই মনে করে যে সেই এখানে থাকার উপযুক্ত। এবং একটু বলে রাখি রাসেল ভাই, এই ৩৫ বয়সী রফিক একদমই জিন ভূতে বিশ্বাস করতো না। সে বলতো আসলে জিন ভূত বলতে কিছুই নেই, এগুলা সব মানুষের ধান্দা। ভূত পেট বলতে কিছুই নেই, শুধু কবিরাজ আর ফকিররা এগুলো ধান্দা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। যাই হোক, তাকে সবাই সাহসী উপাধি দেয় এবং বলে তাহলে তুমি রাতের বেলা এই মর্গের ডিউটিটা করবা। এবং এই রফিক অনেক গর্বের সাথে বলে যে আমি তো এরকম কিছুর একটা অপেক্ষা করছি। যাই হোক, তাকে সেই মর্গের বিল্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়। রফিক এই দায়িত্ব পেয়ে খুবই খুশি, কারণ তার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সে এই যে এইরকম ভৌতিক জিনিসগুলোর সঙ্গে এক্সপেরিয়েন্স করবে। একদিনের কথা, সেই রাতে হঠাৎ করেই পুরো হসপিটালের বিদ্যুৎ চলে যায়। আর রাসেল ভাই, তখন এমন একটা সময় ছিল, তখন এরকম বর্তমান সময়ের মতো জেনারেটরের কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে পুরো হসপিটালটা একদমই অন্ধকারে ডুবে যায়। শুধু জরুরি বিভাগের লাল এমার্জেন্সি লাইটটা টিপ টিপ করে জ্বলছিল। ঠিক তখনই রফিকের ওয়ার্কিং টাইম চলে আসে। এরপর রফিককে ডাক দেওয়া হয়, মর্গে একটা নতুন লাশ এসেছে, আপনি নিচে যান, গিয়ে লাশটাকে রিসিভ করুন। রফিক বিরক্ত মুখে স্টেশন ঠেলে মর্গের দিকে যেতে লাগলো। করিডোর জুড়ে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল সেদিন। মর্গের দরজার সামনে পৌঁছেই সে থেমে গেল, কারণ দরজাটা নিজেই খুলে গেল। মর্গের ভিতরে ঢুকতেই নাকে পচা গন্ধ, এক ধরনের আতরের গন্ধ এলো রফিকের নাকে। পুরো ঘরটা কেমন যেন কুয়াশাচ্ছন্ন লাগছিল আজকে। রফিক ভাবলো হয়তো বিদ্যুৎ নেই, এই জন্য আজকে এরকম লাগতেছে। এরপর তিনি শুনতে পারলেন দেওয়ালের পুরনো ঘড়িটা ঠিক তখন টিক টিক করে শব্দে একদম পুরো রুমটা ভরে ফেলেছে। রফিক নতুন লাশটা একটা খালি স্ট্রেচারের ওপর রাখলো। তারপর রেজিস্টারে নাম লেখার জন্য পিছনে ঘুরতেই হঠাৎ একটা ধাতবের শব্দ হলো ক্যাস করে। সে ঘুরেই দেখে মর্গের এক কোণের ফ্রিজের ডয়ারে আস্তে আস্তে নিজের থেকে খুলে যাচ্ছে। ফ্রিজের ডয়ারটা খুলে যাচ্ছে মানে রফিক এটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যাচ্ছে যে আসলে এটা কীরকম হচ্ছে, ফ্রিজের ডয়ার খুলে যাচ্ছে মানে। রফিক ভাবছিল হয়তো এই ডয়ারটা ঠিক মতো লাগা হয়নি, তাই সে এগিয়ে গিয়ে ডয়ারটা ঠেলে বদ্ধ করল। কিন্তু বদ্ধ করার আগ মুহূর্তে তার চোখে হঠাৎ ভিতরের দিক পড়ে গেল এবং ভিতরের দিকে দেখতে পারল যে লাশটা সেখানে রাখা আছে, সেই লাশটার চোখগুলো একদম পুরো খোলা, আর সেটা সরাসরি রফিকের দিকেই তাকিয়েছিল। এটা দেখার পর রফিক ভাবছিল যে কিছু লাশ তো এরকম থাকেই, কারণ কিছু মানুষ মারা যাওয়ার সময় চোখ খোলা রেখেই মারা যায়। রাসেল ভাই, এটা আপনিও জানেন, আমিও জানি। আর যেহেতু রফিক সাহসী মানুষ এবং মর্গের চাকরি করে, সেই হিসেবে তার কাছে জিনিসটা খুবই স্বাভাবিক লাগলো। এরপর তিনি একটু যখন ভয় পাইতে শুরু করলো, তখন তিনি তার মুখে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে খুব ধীরে একটা নারী কণ্ঠে শোনা গেল, আমাকে একা রেখে যেও না। এটা শোনার পর রফিকের পুরো শরীর একদমই ঠান্ডা হয়ে গেল, কারণ সে জানে মর্গে সে ছাড়া আর কেউ কথা বলার কোনো প্রশ্নই আছে না। তাহলে এই কণ্ঠটা কোথা থেকে আসলো? এরপর রফিক ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। ডানে তাকালো, কেউ নেই। সামনে পিছে সব দিকে তাকানো হলো, সব দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কিন্তু
কোনো পাশেই কেউ নেই। হঠাৎ করে সামনের স্ট্রেচারে রাখা নতুন লাশটার সাদা কাপড়টা আস্তে আস্তে নড়তে শুরু করছিল। রফিক কাঁপতে কাঁপতে তার হাতে কাপড়টা সরাতেই বুকের সব রক্ত যেন তার জমে গেল। কারণ সে দেখতে পেল সেখানে কোনো লাশ নেই। যেই লাশটা একটু আগেই সে স্ট্রেচারে রেখেছে, সেই লাশটা এখন আর সে খুঁজে পাচ্ছে না, বা লাশটা তার সেখানে নেই। হঠাৎ করেই মর্গের যে কটা লাইট জ্বালা ছিল সব কটা লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ থাকার পর আবার সব লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠল। আর কিছুক্ষণ পর একদমই পুরো মর্গের সব লাইট বন্ধ হয়ে গেল। আর সেই অন্ধকারের মাঝখানে রফিক দেখতে পেল দূর থেকে মর্গের শেষ মাথায় সাদা কাপড়ে মোড়া একটা লম্বা মহিলা দাঁড়িয়ে আছে। তার মাথা অস্বাভাবিকভাবে এক পাশে বাঁকানো, মনে হচ্ছে কোনো হরর মুভি দেখতেছে রফিক। আর চোখ দুটো এমন কালো হয়ে আসতেছে, মনে হচ্ছে যেন সে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে পড়েছে। এবার রফিক সেই মহিলাটাকে বলছে, আপনি কে? এখানে কিভাবে আসলেন? আপনার তো এখানে আসার কথা না। তখন মহিলাটা ধীরে ধীরে বলল, তুমি আমাকে কেন খুলেছিলে? এরপর মর্গ জুড়ে বিকট একটা শব্দে সব ফ্রিজের দরজা অটোমেটিকলি খুলে যায়। ধপ 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 করে সব দরজা খুলে যায়। আর রফিক দৌড় হতে বের হতে চায় মর্গ থেকে, কিন্তু মর্গের দরজাগুলো একদমই লক করা, যেন বাহির থেকে কেউ দরজাগুলো বন্ধ করে দিয়েছে। তারপর রফিক সেখানেই ধপ করে বসে যায়। কিন্তু হঠাৎ করেই তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়ে, এবং এটা দেখার জন্য সে যখনই পিছনে তাকাবে ঠিক তখনই তার সেন্স হারিয়ে সেখানেই পড়ে যায়। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা মর্গের দরজা খোলা অবস্থায় রফিককে অচেতন অবস্থায় মেঝেতে পড়তে দেখে, এবং তাকে যখন ডক্টরের রুমে নিয়ে যাওয়া হয়, ডক্টর তাকে চেক করে দেখে সব কিছুই তার ঠিক ছিল, কিন্তু রাতের বেলায় প্রচণ্ড রকমের ভয় পাওয়ার কারণেই তার এরকম হয়েছে। পরবর্তী সময় রফিকের যখন জ্ঞান ফেরে তখন রফিক সবাইকে গত রাতের ঘটনা বলে, এবং রফিকের এই ঘটনা পুরো হাসপাতালের মধ্যে ছড়িয়ে যায়। আতঙ্কের একটা ছাপ পড়ে যায় পুরো হসপিটালের মধ্যে। তার কিছুদিন পরেই সেখানে রোগী আসা বন্ধ হয়ে যায়, কোনো কাজকর্মই সেখানে আর চলতে পারে না। এরপরে হঠাৎ করেই একদিন সেই হসপিটালের ম্যানেজার হসপিটালটাকে বন্ধ করে দেয়। এভাবেই শেষ হয়ে যায় একটি হসপিটালের ঘটনা। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো এই কাহিনীটি আজ থেকে 60 বছর আগে ঘটেছিল। তো ঘটেছিল যার সাথে, তার নাম ছিল খায়রুল শিকদার। তো খায়রুল শিকদার পেশায় একজন কৃষক ছিলেন, এবং তিনি ছিলেন খুব ধূর্ত প্রকৃতির একজন মানুষ। ধূর্ত প্রকৃতি বলতে মানে ছোটখাটো যে কোনো রকমের লোভ তিনি সামলাতে পারতেন না, এবং তিনি সুযোগ পেলেই মানুষকে ঠকাতেন। এই ধরনের কাজে খায়রুলের বেশ সুনাম বা দুর্নাম যেটাই বলেন সেটাই ছিল, এবং সে এই কাজগুলো করত, এবং অনেকেই তাকে এই কারণে অপছন্দ করত। তো তার এইসব কাজের কারণে একটা সময় সে বেশ অপছন্দনীয় হয়ে ওঠে মানুষের কাছে, এবং অনেকেই তার সাথে খুব একটা ভালো বন্ধুত্ব রাখেন না। এবং এরকম করতে করতে এক সময় তাদের সেই গ্রামে একটা সময় আসে, সে সময়টা অনেক খরা হয়, এবং খরার কারণে ফসলাদি ঠিক মতো হয় না, এবং সবাই কষ্টে পড়েন। তার মধ্যে খায়রুল পড়েন বেশি কষ্টে, কারণ খায়রুলের সাথে কারো কোনো রকমের ইন্টারাকশন খুব একটা বেশি হতো না। সবাই তাকে তখন অ্যাভয়েড করতো, কারণ তাকে সবাই ভয় পেত। সবাই মনে করতো যে খায়রুলের সাথে কথা বাড়ালে বা খায়রুলের সাথে কথা বললে সে কখন কার ক্ষতি করে, এবং কখন কার সম্বন্ধে কার কাছে কি বলে বেড়ায়, বা এই ধরনের অভ্যাস খায়রুলের খুব বেশি ছিল, এবং সেই কাজগুলো করতো। এবং এই ভয়ে খায়রুলকে এই সময় মানুষ পরিহার করে, আস্তে আস্তে পরিহার করে, এবং এটার ফল খায়রুল টের পায় যখন নাকি সেই খরার সময়, যখন সবার আর্থিক অবস্থা বা জীবিকার অবস্থা খুব খারাপ, খাবার দাবার নেই, খুব কষ্টে আছে সবাই।
তো সেই সময়টা খায়রুলকেও কেউ সাহায্য করতে চায় না, যদিও অন্যদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্সি ছিল, একজন একজনকে সাহায্য করতো, এবং খায়রুল তার অন্য সময়ও কাউকে সাহায্য করতো না, এবং সে এই ধরনের কার্যকলাপ করে সবাই তাকে পরিহার করে চলে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে খায়রুল সমস্যায় পড়ে, এবং এই সমস্যায় যখন পড়ে সে আসলে কিছুই করতে পারে না। সে যায়, বাজারে যায়, চেষ্টা করে কোনো দেন দরবার করার, কোনো কিছুই পারে না। তো এমন একটা সময় খায়রুল একদিন বসে আছে কোথায়, গ্রামের এক প্রান্তে একটা জায়গায় একটা শ্মশান ছিল, শ্মশান ঘাট ছিল, এবং সেই শ্মশান ঘাটের পাশে একটা নদী ছিল, এবং সেই নদীর কাছে খায়রুল বসে আছে। কারণ খায়রুল তার আশপাশ দিয়ে যাচ্ছিল, এবং সে চিন্তা ভাবনা করছিল, বিভিন্ন সময়তে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতো। তো করতে করতে সে উদাসীন হয়ে যায়। উদাসীন হয়ে সে সেই শ্মশান ঘাটের পাশে যে বসে সে চিন্তা করতে থাকে। তখন বেলা গড়িয়ে যাচ্ছে, মানে বিকাল প্রায় শেষ হয়ে যাবে আর কিরকম একটা সময়। চিন্তা করতে থাকে, আসলে কিছুই করার নাই, কিছুই করতে পারলাম না, কোনো কারোর সাথে কোনো রকমের লেনদেন বা ধান্দা পানিও তার যে ধান্দা সে করতো, বিভিন্ন রকমের ছলচাতুরি ধান্দা, কিছুই সে করতে পারেনি। তো চিন্তা করে তাহলে কিভাবে চলবে, সে চাষাবাদও করতে পারছে না। এরকম একটা চিন্তা ভাবনা করে সে বসে আছে এবং চিন্তা করছে। তো যখন খায়রুল বসে বসে এরকম ভাবছে, তখন সে হঠাৎ খেয়াল করে যে বেলা তখন গড়িয়ে গেছে, প্রায় সূর্য ডুবে যাচ্ছে। হঠাৎ করে সে ভাবে যে বেলাটা তো আসলেই গড়িয়ে গেল, আমার তো চলে যাওয়া দরকার। এখানে তো আবার একটু শ্মশান ঘাট, মানুষজন মানে অনেকে আসে বা অনেকে ভয় পায়, অনেক অনেক রকমের কথা বলে, কিন্তু খায়রুল মোটেই ভয় পায় না সেই বিষয়ে। মানে তার ওই ভৌতিক ভয়গুলো তার ভেতরে একেবারেই কাজ করে না, কারণ সে আসলেই খুব ধূর্ত মানুষ, এবং চিন্তা ভাবনাগুলো ধূর্ত, এবং সে এগুলো নিয়ে মাথায় ঘামায় না। তবে সে মানে একটু টেন্সড হয়, কারণ ওই জায়গাটা সম্বন্ধে বদনাম আছে, এবং মানুষজন অনেক কিছু বলে। আসলে যারা কোনো কিছু ভয় পায় না তারাও কিন্তু আসলে অন্ধকারে ভয় পায় বা অনেক সময় বেশ বিচলিত হয়ে ওঠে। তো যাই হোক, তো খায়রুল সেভাবেই যখন বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যায় চলে আসছে, শ্মশানের মধ্যে সে বসা পাশে, সে চিন্তা করলো, আচ্ছা এই জায়গাটা আসলে থাকাটা মনে হয় ভালো হবে না। এরকম চিন্তা করছে, বেলা গড়িয়ে গেছে। তো অন্ধকারের মধ্যে, মানে যখন অন্ধকার নেমে আসছে, হঠাৎ সে খেয়াল করে নদীর পাড় ধরে দূর থেকে দেখা যাচ্ছে একটা মানুষ হেঁটে আসছে, এবং দূর থেকে তার লাইট কালারের কাপড়, মানে এটা সাদা হোক বা যাই হোক, এরকম মানে লাইট কালার, হালকা কালারের কাপড়টা দেখা যাচ্ছে। দিনের যতটুকু আলো আছে ততটুকু বোঝা যাচ্ছে যে এরকম একজন হেঁটে আসছে। এবং কিছুটা হাঁটার পরে সে বুঝতে পারে এটা একটা নারী মূর্তি। এবং খায়রুল স্বভাবগতভাবেই বেশ তরল স্বভাবের একজন মানুষ ছিলেন। সে আসলে ওই মানে সে দেখা যেত যে সে মেয়েদের সাথেও কথা বলতো, এবং সেরকম এটা তার একটা অভ্যাসের মধ্যে একটা ছিল, এবং সে কিউরিয়াস ছিল অনেক ব্যাপারে। তো যাই হোক, তো সে বসে বসে চিন্তা করছে কে আসছে। তো যেহেতু মানুষের সম্পর্কে তার খুব কিউরিয়াসিটি, যে মানুষ কি করে, মানুষ কি খায়, মানুষের হাড়ির খবর নেওয়ার তার একটা বিশাল বাজে অভ্যাস। তো সে সবকিছু নিয়ে চিন্তা করে কে আসছে। অনেক কিউরিয়াসিটি নিয়ে খায়রুল আরেকটু আড়াল নেয়। সে যে একদম ওপেন বসেছিল সেটা আড়াল নেয়। তো আড়ালটা নেয় কোথায়, সে একটা মানে ঝোপের মতো ছিল সাইডে, মানে কতগুলো মানে জংলা গাছের মতো ঝোপ হয়েছিল, সেটার পাশে যে সে একটু বসে তাকায় ওখান থেকে। তো সে চিন্তা করে যে এখান থেকে তো আমাকে দেখছে না, বাট এটা কে আসছে, যে কি করছে, কোত্থেকে আসতেছে, কোথায় গেছিল, অনেক কিছু সে চিন্তা করে। তার সেই অভাবের মধ্যেও তার দুষ্ট স্বভাব কিন্তু একেবারেই রয়ে যায়। তো যাই হোক, সে এরকম তাকাচ্ছে। তো যখন সে তাকাচ্ছে, সে এক সময় খেয়াল করলো যে সেই আলো পড়ে যাচ্ছে কাছে আস্তে আস্তে, দেখছে যে এটা আসলে একটা নারী মূর্তি, এবং বেশ কাছে আসছে। তখন সে একটু অ্যাবনর্মালিটি দেখে যে নারী মূর্তিটা বেশ রোগা, চেহারা দেখা যাচ্ছে না, এবং পা মানে ঠিক হাঁটুর থেকে একটু নিচ পর্যন্ত মনে হচ্ছে খালি, সেখানে সে কাপড় নাই, মানে ওই পর্যন্ত পা থেকে হাঁটুর উপর থেকে তার শাড়ি শুরু হয়েছে। এবং যখন আরেকটু কাছে আসে, তখন সে দেখে জারি মনে হচ্ছে মানে বেশ রোগা লম্বা, মনে হচ্ছে কঙ্কাল সার একটা শরীর এগিয়ে আসছে। এবং সে আরেকটু, তখন তার বুকের মধ্যে একটু ছ্যাদ করে ওঠে, কারণ একটা অ্যাবনর্মাল টাইপের মানুষ, সে চেহারাটা তখন বুঝতে পারছে না, কারণ তখন আলো অনেক কমে গেছে। দেখছে যে তার যে অ্যাবনর্মাল টাইপের একটা মানে অবয়ব এগিয়ে আসছে, এবং সে অবাক হয়ে খেয়াল করে যে সেই নারী মূর্তিটা হেঁটে আসছে সোজা তার সেই ঝোপের দিকে। এবং খায়রুল বেশ থতমত খেয়ে যায়, চিন্তা করে যে আসলে ব্যাপারটা কি। এবং আস্তে আস্তে খায়রুল চুপ করে যায়, একদম চুপ করে যায়, তার উপস্থিতি বুঝতেই দিতে চায় না। সে প্রায় পারলে নিঃশ্বাসটাও বন্ধ করে বসে থাকে, সে চুপ করে থাকে। তো সে হঠাৎ করে খেয়াল করে তার থোপের কাছে 2 থেকে 3 ফিটের মধ্যে কোন একটা উপস্থিতি মানুষের। এবং যে আসছে, যে মানুষটা বা যে অবয়বটা আসছে, সেখানে মানুষের কিন্তু একটা এনার্জি, মানে যে কোনো কিছুই, মানে যে কোনো প্রাণ যদি আপনার কাছে আসে, আপনি কিন্তু একটা এনার্জি টের পাবেন। আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, সবাই যারা আছেন চোখ বন্ধ করে দেখবেন, কাউকে আসতে বলবেন আপনার পরিচিত, আপনি দেখবেন না, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন কেউ একজন এসছে। তো সেইভাবে খায়রুলও কিন্তু সেরকম একটা এনার্জি টের পায়। খায়রুল তো খুব ধূর্ত লোক, আমি বলেছি, সে অনেক কিছু অন্যভাবে চিন্তা করে। সে বুঝতে পারে যে তার খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। তো তখন সে চুপ করে থাকে, কোনো কথা নাই। হঠাৎ করে খায়রুলের নাকে একটা ছাঁচালো ঘ্রাণ বা গন্ধ, যেটাই বলেন, আসে। সেটাকে সুঘ্রাণও বলা যাবে না, আবার মানে বাজে গন্ধও বলা যাবে না। কাইন্ড অফ লাইক যদি দারুচিনির গন্ধটাকে মানে একটু মানে খারাপ, মানে একটু মানে
পচিয়ে ফেলা হয় এই ধরনের একটা গন্ধ, কেমন মানে এই ধরনের একটা গন্ধ তার নাকে আসে। এবং সে চিন্তা করে এটা কি, মানে এটা কি কেউ জর্দা খাইছে বা এরকম কিছু চিন্তা করে। সে অনেকে জর্দা বা ওই সময় এরকম খেত আর কি, মানে কাঁচা মানে মানে আনপ্রসেসড জর্দা, সেগুলো সে চিন্তা করছে আর কি, তামাক আর কি এক ধরনের। তো বা সে একটু হয়ে যায়, অস্বস্তি ফিল করে। তো এই সময় হঠাৎ করে দেখে যে একটা কিনকিনে গলার হাসি নারী কণ্ঠের। সরাসরি বলে যে খাইরুল, একদম খাইরুল করে বলে যে খাইরুল, তুই তো এখানে বসেছিলি আমার দেখার জন্য, এখন লুকাস কেন? তো খাইরুল পুরা থতমত খেয়ে, একদম মানে থতমত খেয়ে যায়। তার নাম ধরে যেহেতু অ্যাড্রেস করে বলছে, সে ফট করে উঠে বসে, কে কে কি ব্যাপার, আমি তো কোনো লুকাই নেই, আমি এখানে বসছিলাম আমার একটা কাজে। তো সে দেখে অন্ধকার কিন্তু হয়ে গেছে তখন, শুধু আকাশের এক কোণে হালকা একটা লালিমা আছে, সেটা সামান্য আলো, মানুষের চেহারা ঠিক মতো বোঝা যায় না, কিন্তু সে বুঝতে পারলো যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা একটা নারী মূর্তি, এবং তার গাত্রবর্ণ বেশ মানে শ্যামলা আর কি, বেশ বেশ কালো, এবং চুলগুলো ছাড়া, মানে চুলের মানে উস্কো খুস্কো ছাড়া, এতটুকু সে বুঝতে পারছে। এবং দেখতে পাচ্ছে না তেমন কিছু, তো চোখের অংশটা দেখতে পাচ্ছে, যে চোখের মনির পাশটা যে থাকে সাদা, সেটা কিন্তু সাদা। আর যখন সে তার সাথে কথা বললো, মুখ খুললো, তখন সে দেখলো যে তার মুখের দাঁতগুলো সাদা, সেটা সে বুঝতে পারলো। এবং বাকি কিছু কিন্তু সে বুঝতে পারেনি। তো তাকে বলতেছে যে তুই তো এখানে বসেছিলি আমার দেখার জন্যই। তো খায়রুল বলতেছে, না না, আমি এখানে আমার কাজে বসছি। আপনি তুমি কে, তুমি এখানে করতে আসছো? এখন সরাসরি তুমি সে অ্যাড্রেস করতেছে, তুমি কে, তুমি এখানে কি ব্যাপার, কি জন্য আসছো, আমারে খুঁজতেছো কেন, আমার নাম জানলা কেমনে? তখন বলে যে এত কিছু জেনে তো তোর নাম মানে তোর কাজ নাই, তোর দরকার হলো টাকা, তুই পয়সার জন্য আসছিস না এখানে, পয়সার জন্য তো আসছিস। তো সে বলে, আমি পয়সার জন্য এখানে আসবো কেন, আমি এই বসেছিলাম এখানে আমার কাজে, তো কি ব্যাপার, আর আমার পয়সা লাগবো না কি লাগবে এটা তুমি কেমন জানো? এটা এমনি অনেকেই কইতে পারে, কারণ এখন অভাবের সময়, আমার পয়সা লাগবো, লাগে তো সবারই। তখন সে নারী মূর্তি বলে যে তুই দেখি বেশি পক পক করো, আর একবার বেশি পক পক করলে মাটির তলে গাইড়া ফেলাবো। তো এই কথা যখন শুনে তখন খায়রুলের একটু অস্বস্তি লাগে, একটা মেয়ে মানুষ তাকে বলতেছে যে মাটির তলে গেড়ে ফেলবে। সে বলে, কি বললা তুমি, কি বললা তুমি, তুমি চিনো আমি কে? বলে, তোরে ভালো মতন চিনি, এক থাপ্পড় দিয়ে ঘাড় পুরা ভেঙে ফেলাবো। তো এই কথাগুলো শুনে খায়রুল বেশ টেনশনে পড়ে যায়, কারণ খায়রুল দেখে যে আসলেই এই নারী মূর্তিটাকে অন্য 10টা নারী মূর্তির মতো লাগছে না, সে টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এবং সে তখন চিন্তা করে, সে তো অনেক ধূর্ত, সে চিন্তা করে আসলেই তো আমি আসলে ছিলাম শ্মশানের পাশে একেবারে সন্ধ্যার সময়, এটা আসলে কি মানুষ না অন্য কিছু? অনেকে তো বলে শ্মশানের ওইখানে থাকে এরকম বাজে খারাপ জিনিস থাকে, পিশাচ থাকে, তারা তো আসলে পিশাচ না, তারা বলতো শাকচুন্নি থাকে, এগুলা থাকে। তো এগুলা কি এরকম কিছু? তো ও যখন এগুলো ভাবতেছে তখন দেখে সে নারী মূর্তি হাসতেছে তাকে, তার মানে তার ভাবনাটা শুনেই মনে হয় হাসতেছে, এরকম একটা ব্যাপার যে তার ভাবনাটা শুনতে পারছে। সে ঠিক করে হেসে দেয়, বলে কি ঠিকই তো, তুই দেখি ভালোই ভয় পাস, তোর কি টাকা কামানোর ইচ্ছা আছে, তোর 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 কামানোর ইচ্ছা আছে, তুই কিছু চাস, তুই বলে ক, তাহলে আমি তোর ব্যবস্থা করে দিই। তখন খায়রুল একটু চিন্তা করে বলে, তুমি কেমনে ব্যবস্থা করবা, তুমি কে? আমি কে, আমার এটা জানি না, তোর কাজ নাই, তোর তো আমি ব্যবস্থা করে দেবো, তুই যদি চাস তোর ব্যবস্থা করে দেবো। তখন খায়রুল বলে যে ঠিক আছে, তুমি কি নিবা? এটা তোর জানা লাভ নাই, আমি কি নেবো, আমি যা করবো কমু তুই তা করবি, করলে তুই টাকা পাবি, বা তোর যা চাস, তোর যে সমস্যা, তোর অভাব মিটাই দেবো আমি। এই কথা শুনে খায়রুল আসলে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বলো তুমি কি করা লাগবো, তুমি কি করা লাগবো কও, আমি করে দেবো, কিন্তু আমি কিন্তু এমন খারাপ কিছু করতে পারবো না যেটা তুমি মানে আমার দিয়ে আশা করতে পারবে না, কারণ আমি কোনো চুরি ডাকাতির মধ্যে নাই, আমি কাউকে ফোন করার মধ্যে নাই। তো তখন বলে যে না, তোরে এইসব কোনো কাজ দেবো না, তোরে যে কাজ দেবো সেই কাজ তুই করতে পারবি। তো যখন এই কথা বলছে সেই নারী মূর্তির সাথে তার কথা হচ্ছে, তখন কিন্তু অলরেডি সূর্য টুর্য ডুবে গেছে, বেশ অন্ধকার ভুরভুট্টি অন্ধকার নেমে আসছে ওই জায়গায়, জাস্ট আকাশের আলো আছে, এবং খায়রুল দাঁড়িয়ে কথা বলছে, এবং খায়রুল সেই নারী মূর্তিকে আর শুধু তার অবয়বটা ছাড়া আর তেমন কিছুই দেখছে না। তো খায়রুল বেশ সাহসী হয়, সে তারপরও সে নারীকে তাগাদা দেয় যে আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে, আমি তোমার সেটা করে দিব, আর বিনিময়ে আমি কি পাবো সেটা আমার বলবা, আমি কিভাবে করতে হবে। সেই নারী মূর্তি তাকে বলে যে আচ্ছা তোরে আমি বলতেছি, কিন্তু তুই সেইভাবে কাজ করলে তুই কিন্তু যা পাওয়ার তা পেয়ে যাবি। বলে আচ্ছা ঠিক আছে। বলে আজ থেকে 1 সপ্তাহ পরে ঠিক ভর দুপুর বেলা তুই এই রাস্তা দিয়ে যাবি অমুক গ্রামে, মানে তাদের কাছাকাছি আর একটা গ্রাম আছে, সেই গ্রামের কথা বলে অমুক গ্রামে যাবি, অমুক গ্রামে অমুক জমিদার বাড়ি আছে, চিনোস? তো খায়রুল বলে হ্যাঁ চিনি, ওটাতে তো এখন কেউ থাকে না, ওটা তো মানে পতিত পড়ে আছে, ওখানে কেউ থাকে না। বলে হ্যাঁ, পতিত পড়ে আছে যে বাড়ি, ওখানেই তুই যাবি, ওইখানে যাবি, যে তুই সদর দরজা যে ঢুকবি, ফটকে তো মানুষ নাই, ওই বাড়িতে কেউ থাকে না, তুই যা ঢুকবি। তো বলে যে হ্যাঁ আমি ঢুকবো, ঢোকার পরে ঢুকা তুই একদম ভিতরে চলে যাবি। তো সে বলে তুমি এটা কি বলো, ওখানে এখানে কত মানে ভাঙ্গা চোরা বাড়ি, সাপ খোপ আছে, কত কিছু মানুষ, কত কিছু, বলে কিচ্ছু হবে না, তুই যাবি, তুই সোজা হাইটা চলে যাবি ভিতরে, ভিতরে যখন ঢুকবি তুই বাড়িতে, তুই কিন্তু আর এদিক ওদিক চাবি না, তুই সোজা চলে যাবি। তখন সে একটা ম্যাপ বলে দেয় বাড়ি, বলে যে তুই এরকম 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 জায়গা দিয়ে যাবি, যাওয়ার পরে সে ওকে বলে যে একটা সিঁড়ি পাবি, ওই সিঁড়িতে তুই নিচে নেমে যাবি। তো নিচে নেমে যায় দেখবি
সেইখানে একটা বড় ঘর আছে এবং সেই ঘরের পাশে দেখবি 3টা কামরা পাশাপাশি, এবং 3টা কামরার প্রথম যে কামরাটা পাবি সেটা তুই দরজা খুলবি, তো ওইটার দরজার মধ্যে দেখবি কোনো তালা নাই, কিচ্ছু নাই। কথা বলে তাহলে কি তাহলে আর ওই দরজা তার সমস্যা কি, তালা না থাকলে এটা বলার কি আছে? তো বলার আছে, কারণ ওই দরজার মধ্যে দেখবি একটা কাপড় দিয়া কাপড় এবং সুতা দিয়া পেঁচানো আছে। ওইটা কিন্তু তুই কাটবি না, তুই গিট্টু খুলবি, তুই একটা একটা করে গিট্টু খুলবি, এটার মধ্যে যে কটা গিট্টু আছে গিট্টু খুলবি, খুললে তুই দরজাটা খুলবি। তারপর দরজা খোলার পরে তুই যা দেখবি ওইখানে একটা হাড়ি রাখা আছে এবং হাড়িটার মাথা বা হাড়িটার মুখ কিছু দিয়ে বন্ধ করা চারিপাশে, কোনো কিছু একটা দিয়ে বন্ধ করে রাখছে চারিপাশ থেকে, বাতাস বেরে না এরকম। তুই হাড়িটারে নিবি, হাড়িটারে নিয়ে একটা আসার দিয়ে ভেঙে ফেলবি। তারপর ওইটা আসার দিয়ে ভাঙার পরে তুই ওইখানেই দেখবি তোর জন্য আমি একটা কিছু রেখে দেবো, তুই ওইটা নিয়ে চলে আসবি। তো বলে তুমি যদি ওইখানে ওই একটা কিছু রেখে আসতে পারো তো তুমি যে কেন হাড়ি ভাঙবো না? না, আমি হাড়ি ভাঙতে পারবো না, তুই যে হাড়ি ভাঙবি, তুই এত বেশি কথা কইস না, তুই যাবি যে হাড়ি ভাঙবি, তুই যা পাওয়ার কিন্তু পাবি ওই জায়গায়, কিন্তু আরেকটা কথা, তুই কিন্তু ওই জায়গায় যাবি না, তোর ওই জায়গায় ওইখানেই শেষ, তুই ওখান থেকে যা পাবি নিয়ে চলে আসবি। তো খাইরুল বলে যে আমি তাহলে ওখানে যা পাবো ওইটা শিওর নিয়ে নিশ্চয়তা কি, আমি যে যাবো ওইখানে, আমি ওখানে যে জিনিসটা করবো তারপর যদি না পাই, তুই পাবি, তোরে আমি বলছি তুই শোন, তোরা বাপ তোরে যেটা এখন যেটা আমি কইলাম তুই যদি আমার কথা না শুনিস তুই কিছুই পাবি না। তো যাই বলে তো ঠিক আছে তুই মনে রাখিস, আজ থেকে 7 দিন পরে বলে সেই মহিলা সেই নারী মূর্তি দেখে ঘুরে চলে যেতে থাকে এবং সে বুঝতে পারে কিছু দূর হেঁটে যাওয়ার পরে সে মনে করে অন্ধকারে সে মিলায় যায় আর কি। তো খায়রুল কিছুক্ষণ ঠায় দাঁড়ায় থাকে, থেকে সে আর কি চিন্তা করে যে এটা কি হলো, এটা কি আসলেই সে কিছু দেখলো নাকি এটা তার একটা ভ্রম হলো। সে বেশ খানিকটা কনফিউজ হয়ে যায়। সে বলে তার মতো মানুষের তো ভ্রম হওয়ার কথা না, কারণ সে তো আসলে বেশ চালাক চতুর মানুষ। তো সে হেঁটে হেঁটে যায়। খায়রুলের তখনকার সময় খায়রুল এমনও না যে দিনে কোনো প্রিপারেশন নিয়ে আসছে, তার সাথে কোনো টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট আছে এরকমও না যে সে ভেরিফাই করবে আশেপাশে আলো মেরে। আকাশ অন্ধকার, তখন চাঁদও নাই, ওই দিন চাঁদ ছাড়া ছিল, অমাবস্যা ছিল সম্ভবত। তো যাই হোক, সে হেঁটে ওখান থেকে আস্তে 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 মুভ করে সে চলে আসে। তো চলে এসে বাসায় চলে আসে এবং বাসায় এসে সে অনেক কিছু চিন্তা করে। একবার ভাবে তার ওয়াইফকে সে বলবে ঘটনাটা যে কি হয়েছে। তো তার ওয়াইফ আবার ঠিক তার উল্টো একজন ক্যারেক্টারিস্টিক্স। খায়রুল যেরকম ধূর্ত দুষ্ট, কিন্তু তার ওয়াইফ সেরকম না। তার ওয়াইফ আবার খুব ভালো একজন মানুষ এবং সে খুব ভালো সহজ সরল চিন্তা করে এবং খুব সহজভাবে চিন্তা করে এবং মানুষকে ঠকায় না, এবং সে খায়রুলের জন্য উনি মানুষের কাছে প্রায় উপযস্ত হন, এরকম একজন। তো সে একবার চিন্তা করে তার ওয়াইফকে বলবে কিনা। তো একবার চিন্তা করে যে আমি বলি, পরে চিন্তা করে যে না, আমি কাহিনীটা বলবো না ওয়াইফকে। তো যাই হোক, এরকম সময় খায়রুল ওই রাত পার হয়ে যায় এবং সে এরকম পরবর্তী রাত পার করে, এরকম 2-3 রাত স্বাভাবিকভাবেই সে পার করে এবং সে বেশ কষ্টে সৃষ্টে বিভিন্ন রকমের ইনকামের চিন্তা করে। সে চিন্তা করে যে কোনো কারো কাছ থেকে কোনো রকমের ধার বা কিছু পায় কিনা, বা কোনোভাবে কোনো আয় করার পথ খুঁজে পায় কিনা। কোনোটাই সে আসলে খুঁজে পায় না এবং এরকম ভাবেই তার কয়েকদিন পার হয়ে যায়। তো এইভাবে কয়েকটা দিন পার হওয়ার পরে খায়রুল বুঝতে পারে যে আসলে তার কোনো গতি হচ্ছে না এবং তার সংসারে অভাবটা বেশ বড় রকমের দানা বেঁধে গেছে। তো সেই রকম ভাবেই পার হতে হতে 6তম দিনের রাত হয়ে যায় এবং খায়রুল খুব চিন্তায় আছে। তার মাথার মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে সেই প্ল্যানটা ঘুরছে যে তাকে যে বলেছে জিনিসটা কি ঠিক কিনা। তো এরকম চিন্তা করছে, খায়রুলের ঘুমও আসে না এবং গভীর রাত হয় এবং একটা সময় খায়রুল বাসার থেকে বের হয় আর কি, সে ইসে যাওয়ার জন্য, তার রেস্টরুমে যাওয়ার জন্য। তাদের গ্রামের সেসব বাথরুম তো বাসার বাইরে, এবং সে দরজা খুলে বের হয় রাতে। এবং দরজা খুলে বের হতে যে তার একটু অস্বস্তি লাগা শুরু করে, ভয় লাগা শুরু করে। তার মনে হচ্ছে যে সে যে বাথরুমে যাবে এই জায়গাটার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছে, তার দিকে কেউ তাকিয়ে আছে, এরকম একটা তার কাছে ফিল হয় এবং সে কিছুক্ষণ ভয়ে দাঁড়িয়ে থাকে, যায় না। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে ধুর, এসব চিন্তা করে সে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে সে চলে যায় বাথরুমের কাছে এবং বাথরুম ওখান থেকে সে যখন ব্যাক করতেছে, তার কাজ শেষ করে যখন ব্যাক করতেছে, এই সময় সে পেছন থেকে সে কণ্ঠটা শুনে, সেই যে নারী কণ্ঠ, বলে খায়রুল। তো সে একটু থতমত খেয়ে বলে কে কে? তো বলে খায়রুল, তোর মনে আছে তোরে কি কইছি, তুই কিন্তু কাল যাবি। তো খায়রুল খুব থতমত খেয়ে পিছনে তাকায় দেখে কেউ নাই, পুরো জায়গাটা কিন্তু ফাঁকা। এবং তখন সে চিন্তা করে আসলে আমাকে কে বলতেছে, এটা কি কোনো দেও দানব জিনপুরি কেউ বলতেছে, আমি কি কোনো গুপ্তধন পাবো? এইসব চিন্তা করে তার মাথায় একটা আসলে বেশ আসে যে আসলেই তো হইতে পারে, কিছু একটা সামথিং হতে পারে। এই চিন্তা করে খায়রুল চলে আসে রুমে এবং সে অনেকক্ষণ চিন্তা করে রাতের বেলা, আর তার ঘুম আসে না। সে বেশ খুব চিন্তায় থাকে। এরকম করতে করতে শেষ রাতের দিকে একটু ঘুম আসে এবং পরদিন দিনে সকালে ওঠার পরে যখন দিন হয়েছে, সে ঘুম থেকে উঠেই সে চিন্তা করে যে সে ওখানে যাবে এবং সে তার ভাগ্যটা ট্রাই করবে যে আসলেই তাকে কি কোনো গুপ্তধনের সন্ধান দেওয়া হলো কিনা। তো এরকম চিন্তা করে সে খুব তার সময় কাটতে চায় না, সে কোনো মতে সময়টা পার করে সে ঠিক দুপুর এরকম হাঁটা ধরে আর কি, সকালের 9টা সাড়ে 9টার দিকে এরকম সময় সে হাঁটা ধরে।
তো হাঁটতে হাঁটতে তাকে কিন্তু সেই কণ্ঠস্বর বলেছিল ঠিক দুপুরে যাবি, ভর দুপুরে, ঠিক দুপুরে। তো সে হাঁটতে হাঁটতে যায়, সে চিন্তা করে ভর দুপুর মানে সেই দুপুরের দিক 12টা বা 12টার কিছু পরে এরকম সময়। তো সে দ্রুত হাঁটে, হাঁটতে হাঁটতে সে একসময় সেই গ্রাম পার হয় এবং পার হয়ে একসময় যে সেই যে জমিদার বাড়ি, যে পাশের যে সেই গ্রামের কথা বলেছে, সেই গ্রামে সে জমিদার বাড়ির কাছে চলে আসে। এবং সেখানে গিয়ে সে চিন্তা করতে থাকে যে এখন আসলে আমি কি করবো। সে সেই জমিদার বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যে আমি কি আসলে ভিতরে ঢুকবো, এবং ভিতরে ঢুকবো কিনা সে যখন চিন্তা করে, সে আশেপাশে তাকিয়ে দেখে আসলে আশেপাশে কিন্তু কেউ নাই। জমিদার বাড়িটা গ্রামের যে মূল যে গ্রামের যে অন্যান্য ঘর বাড়ি সেগুলো থেকে কিন্তু বেশ দূরে, অনেক দূরে, বেশ দূরে, বেশ ফাঁকা জায়গার পরে যে জমিদার বাড়িটা, এবং মানে নির্জন একটা এলাকা। তো সে যথারীতি অনেক ক্লান্ত, হেঁটে এসছে এত দ্রুত এই সময়টা, এবং প্রচন্ড গরম চারিপাশে, কারণ সূর্য ঠিক মাথার উপরে তখন। তো সে চিন্তা করলো যে আসলে মানে এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাকে ছায়াতে যেতেই হবে এবং ঢুকতেই হবে, কারণ আমি আবার হেঁটে রোদের মধ্যে ফিরলে আমি শেষ, এবং তার কনফিউশনের কোনো জায়গা নেই, আমি যখন চলেই আসছি আমাকে আসলে করতেই হবে কাজটা। এই চিন্তা করে খায়রুল ঢুকে যায় জমিদার বাড়ির মূল ফটক দিয়ে। এবং যখন সে ঢুকে দেখতেছে সে যে বাড়িটার আঙ্গিনাটা পড়ে আছে, সেখানে আঙ্গিনার মধ্যে ইতস্তত কিছু এটা ওইটা ভাঙা জিনিস পড়ে আছে, এবং মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেই ফোয়ারাটাও মধ্যে কেমন বিকল হয়ে গেছে, জীর্ণ একটা অবস্থা। এবং সে রুমগুলো দেখতে পাচ্ছে, এই বাইরের থেকেই যে মূল ওঠা সিঁড়িটা এবং ভেতরে রুমগুলো দেখতে পাচ্ছে, এবং তার বুকের ভেতরে একটু ছ্যাদ করে ওঠে, কারণ ভর দুপুর, মানে নির্জন, কেউ নেই আশেপাশে, কোনো সাড়া শব্দ নেই, খা খা করছে জমিদার বাড়ির প্রাঙ্গণটা। তো সে যেটা করে, সে আস্তে আস্তে করে হেঁটে চলে যায় সিঁড়ির গোড়ায়, এবং আস্তে আস্তে উঠে যায় উপরে সিঁড়ি বেয়ে। এবং সিঁড়ি বেয়ে সে যখন প্রথম যে ল্যান্ডিং যেখানে ওঠে, সেখানে উঠেই সে কেমন একটু থতমত খেয়ে যায়। তার কাছে মনে হয় যে বাড়িটা এতক্ষণ তার মনে হচ্ছিল নীরব, এখন মনে হচ্ছে সরব, মনে হচ্ছে যে মানুষ আছে কিন্তু লুকিয়ে তাকে দেখছে, এবং তারা ফিসফাস করে কথা বলছে খায়রুলকে আসতে দেখে। তো খায়রুল একটু অস্বস্তি লাগে, মানে কে ফিসফাস করে কথা বলবে। তো খায়রুল অনেকক্ষণ চিন্তা করে সে ভাবে যে না, এগুলো তার মনের ভয়, যেহেতু সে একলা আসছে এখানে, এত দূরে আসছে, এবং এই বাড়ি নিয়ে এসে অনেক শুনেছে এই বাড়িতে ভূত আছে, এই বাড়িতে মানুষ এটা দেখে, মানুষ রাতের বেলা মানুষ চলাফেরা করতে দেখে, এবং এই ধরনের কথা শুনেছে। তো এইগুলো শোনার পরে হয়তো তাকে, সে চিন্তা করে যে ওই স্মৃতিগুলা, ওই কথার এইগুলো মনে আমার মনে ডাক কাটছে। তো এই চিন্তা করে সে আর পাত্তা না দিয়ে সে হেঁটে যায়, এবং সেই যে মহিলা বলেছিল কিভাবে যাবি, সে কিন্তু সেই অনুযায়ী চিন্তা করতে থাকে যে আমি আসলে কিভাবে বলেছিল সেগুলো চিন্তা করে এবং হাঁটে। এবং সামহাও খুব অবাক ভাবে তার খুব একটা বেগ পেতে হয় না সেই জায়গাগুলো খুঁজে পেতে, যে জায়গাগুলো তাকে বলে দেওয়া হয়েছিল, এবং সে সিঁড়ি পেয়ে যায় নিচে যাওয়ার, এবং সে সিঁড়ি ধরে ধরে নিচে নামে। নিচে নেমে দেখে একটা কাঠের দরজা, কালো কাঠের দরজা, দুই পাল্লার একটা দরজা ওখানে ভেড়ানো আছে, যেখানে নিচে নেমে সিঁড়ি দিয়ে নেমে যেখানে সে ঢুকবে। তো সে আস্তে করে ধাক্কা দেয়, দরজাটা দেখে খুলে গেছে। খুলে যাওয়ার পরে সে যেখানে দেখে যে ঘোরঘুরটি অন্ধকার এবং একটা ভ্যাপসা গন্ধ ভেতরে। তো ওর কাছে মনে হয় যে আমি ফিরে দৌড় দিই, কারণ তার কাছে কিন্তু অস্বস্তি লাগতে থাকে বেশ। মানে খায়রুল আসলে এখন সে সাহসটা হারিয়ে ফেলছে, আসলে এমন একটা জায়গায় আসছে যেখানে মানুষজন নাই, কিচ্ছু নাই, এবং ভ্যাপসা একটা এবং সেই বাড়ি সম্বন্ধে যথেষ্ট বদনাম আছে, ভৌতিক বদনাম আছে। যাই হোক, খায়রুল আর চিন্তা না করে একবার ভাবে যে চলে যাবে, আরেকবার তার যে লোভটা তাকে আসলে এমন ভাবে জেকে ধরে যে কিছু বলার নাই। সে আস্তে করে সেই রুমের মধ্যে প্রবেশ করে। তো সেই রুমে যে ঢুকে দেখে রুমের সে যে ঢুকেছে সেখানে রুমটার মেঝে বেশ মসৃণ, কারণ সে উপলব্ধি করতে পারে রুমটার মেঝে মসৃণ, এবং সেখানে অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো আলো ভাব আছে, হালকা একটা আলোর মতো ভাব আছে, যেটা মনে করেন যে সে মনে করে যে হ্যাঁ, মানে এমন একটা ব্যাপার যে মনে হচ্ছে যে সামনে কিছু আছে, সেগুলো দেখা যায়, এরকম কোন একটা মানে ফিল নিয়ে সে চিন্তা করতে থাকে, বা এরকম একটা আলো সে দেখতে পায় যে হালকা একটা আলোর মতো বিচ্ছুরণ রুমের মধ্যে আছে, কোনো জায়গা থেকে আসছে, মানে সোর্সটাকে সে বুঝতে পারে না। যাই হোক, সে এর মধ্যে হেঁটে যায়। সে অবশ্য এবার সাথে করে একটা লাইট নিয়ে আসছে, তার বাড়িতে একটা লাইট ছিল, সেই লাইটটাকে সে নিয়ে আসছে সাথে করে, কিন্তু লাইটের ব্যাটারি খুবই মানে ওর হওয়াতে সে বুঝতে পারছে না যে সেটা ইউজ করবে কিনা। তো যাই হোক, সে দেখে রুমের দরজা, দেখে যে এরকম একটা বড় রুমের মধ্যে তিনটা দরজা আছে, এবং 3টা কামরার দরজা সেগুলো। তো খায়রুল চিন্তা করে যে আমাকে তো এইভাবেই বলা হয়েছিল। তো সে দেখে দরজাগুলোর কড়ার মধ্যে তালা মারা আছে কিনা। তো ঠিকই দেখে 2টো দরজার কড়ার মধ্যে তালা মারা, আর একটা দরজার তালার মধ্যে তালা না, সেটা একটা কাপড়কে ফালি ফালি করে ফিতার মতো করে বাঁধা এবং গিটস দিয়ে বাঁধা। তো এটা দেখে খায়রুল বুঝতে পারে যে আরে এটাও তো ঠিক, আমাকে যা বলে দেওয়া হয়েছে সেটাই তো এরকম। তো খায়রুল আস্তে করে যায়, এবং সে কোনো কথা না বলে আস্তে করে সে এতক্ষণ যেহেতু যা যা শুনেছে তাই সে পেয়েছে, সে তার মানে আর কি ইনস্টিংক্ট থেকে যে হ্যাঁ আমি আসলেই পাবো চিন্তা করে সে সেই ফিতার গিট খোলা শুরু করে, এবং সেভাবে সে গিট খুলছে, কয়েকটা গিট, এবং খুলে একসময় সে ফিতাটাকে পুরো খুলে ফেলে, খুলে দরজাটাকে ঠেলা দেয়, এবং দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে ভেতরের দিকে খুলে যায়। তো খুলে যাওয়ার পর সে দেখে ঘুরঘুরটি অন্ধকার, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় সে চিন্তা করে যে এখন তো আসলে আমার সেই লাইটটা দরকার।
তো সে তার লাইটটা বের করে সে লাইটটা মারে, তো দেখে লাইটের আলোতে, লাইটের পোর আলো, লাইটটা মানে নিভে যাচ্ছে প্রায়, মানে পটপট করে মানে মানে কাইন্ড অফ লাইক কাঁপছে, লাইট অল্প আলোতে কাঁপছে। এবং সেটার মধ্যে সে দেখলো যে একটা এরকম বেদির মতো রাখা, এবং সেই বেদির প্রথম যেখানে বেদির মধ্যে অনেকগুলো সারি আছে, কয়েকটা সিঁড়ির মতো আর কি। তো প্রথম সেটার মধ্যে সে দেখলো এরকম দুটো হাঁড়ি রাখা আছে, এবং যেরকম বর্ণনা দেওয়া ছিল সেরকম হাঁড়ি রাখা আছে, এবং দুটো হাঁড়ি আছে। এবং সে খেয়াল করলো যে সেই খাপা খাপা আলোতে যে হাঁড়িগুলোর মুখগুলো মনে হচ্ছে কেউ আটা দিয়ে সিল করে দিয়েছে। আটা, আমরা যেমন আটা দিয়ে রুটি পরোটা খাই, সেই আটাটাকে যখন নাকি মানে করা হয়, একটা ডো তৈরি করা হয়, সেরকম একটা কিছু দিয়ে মনে হচ্ছে বন্ধ করা, এবং সেগুলো ফেটে গেছে কালের বিবর্তনে, বেশ অনেক সময় ধরে হয়তো ওখানে আছে। তো সে যেটা করে দেখে যে একটা হাঁড়ি এভাবে সে মানে করা আর কি, এরকম ডো দিয়ে লাগানো, আরেকটা হাঁড়ি এরকম পাশে মানে সেটা নর্মালি রাখা। তো সে সামনে যায়, যথারীতি সে চিন্তা করে যে আমাকে যদি গুপ্তধন পেতে হয় তাহলে তো আমাকে সেরকম কাজ করতে হবে। তো সে যে সুন্দর করে তার সেই লাইটটাকে বগলের নিচে রেখে সে হাঁড়িটাকে তুলে ফেলে, যেখানে যে হাঁড়িটার মধ্যে ডো লাগানো আছে, যেরকম কথা বলা ছিল, তো সে তুলে ফেলে সেই জায়গায় দেখতে পায় কি যেন চকচক করে উঠলো। তো তখন তার টর্চের আলো, যেটা তার যে ফ্ল্যাশ লাইটের আলোটা পড়াতে, সে খেয়াল করে সুন্দর একটা স্বর্ণের হার পড়ে আছে সে হাঁড়ির নিচে, খুবই সুন্দর একটা স্বর্ণের হার। তো সে সুন্দর করে কোনো কথা না বলে, মানে কিছু বলার আগেই স্বর্ণের হারটা সে নেয়, নিয়ে সে পকেটে পরে, এবং সে হাঁড়িটাকে তুলে একটা আছাড় মারে। হাঁড়িটাকে যখন আছাড় মারে, হাঁড়িটা ঠাস করে পড়ে ভেঙে যায়, এবং সেই হাঁড়ির ভেতর থেকে কিছু ধুলা ময়লার মতো আর কি ফ্লোরের মধ্যে গড়িয়ে পড়ে, আর কিছু না। তো সে চিন্তা করে যে তো একটা কঠিন ব্যাপার, মানে হাঁড়িটা ভাঙছি, আমি তো মনে করছি না হাঁড়ির মধ্যেও কিছু থাকবে। তো সে সেটা না পেয়ে সে চিন্তা করে যে আসলে কি সোনার হার একটা পাইছি। তখন সে পাশে যে হাঁড়িটা আছে সে চিন্তা করে এটাও আমি ভেঙে ফেলি। তো সে ওইটা নেয়, সে ওইটা নিয়ে সেটা ঢাকনা খোলার পরে দেখে ভিতরে কিচ্ছু নাই, খালি একটা হাঁড়ি, এবং সেটাকে উপরে তুলে দেখে কিচ্ছু নাই। তো সেটাকে সে এরকম ফেলে রাখে আর কি, সেটাকে আর ভাঙে না। ফেলে রেখে সে আস্তে করে ওইখান থেকে আস্তে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সে ব্যাক করে তার গ্রামের দিকে চলে আসে। তো যখন চলে আসে তখন সে কিন্তু সেই দুপুর গড়িয়ে গেছে, বিকাল হয়ে আসছে, তার কাছে আর কোনো নাই, সে হাঁপাচ্ছে। এবং সে তখন বাসায় এসে চিন্তা করে যে আমি আজকে আমার স্ত্রীর সাথে এটা শেয়ার করবো, কারণ তাকে তো দেখাতে হবে সোনার হারটা। তো সে বাসায় ফিরে সে যথারীতি বিকালবেলা সে একটু রেস্ট নিয়ে সে সন্ধ্যার দিকে তার স্ত্রীকে সব খুলে বলে যে এরকম একটা কাহিনী হয়েছে। স্ত্রী তো মানে শুনে জিভে কামড় দেয়, বলে তুমি এটা কি করছো, এটা তো মানে তোমার ঠিক হয় নাই, কার সাথে কথা বলছো, এটা কি কোনো পেতনির সাথে কথা বলছো বা কি, কার তুমি কি হাড়ি ভাঙলা, কোথায় গেলা তুমি? তো বলে চুপ, স্ত্রীকে বলে তুমি একটা কথা বলবা না, একদম চুপ থাকো, আমি এই দুঃসময়ের মধ্যে সোনার হার পাইছি, এবং সে দেখায় যে এই সোনার হার দিয়ে আমি অনেক টাকা পাবো, এই সেই। তো সে চিন্তা করে, তো কোনো কথা বলে না। তো সে এরকম রাত হয়ে যায় এক সময়, তো সে আর কোনো কথা না বলে চুপচাপ সে তার এই সোনার হারটাকে কিন্তু সে ঘরের মধ্যে, তার যে ট্রাঙ্ক ছিল ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিয়ে সে শুয়ে চিন্তা করছে যে আসলে এটা কি হলো, কার কাছে বিক্রি করবে সোনার হার, এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢুকছে। নিজেকে সে বেশ ধনী ভাবতেছে, কারণ সেই সোনার হার দিয়ে সে অনেক বেশ টাকা পাবে, সে ভালোই বুঝতেছে। তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে জারি ওইখানে তো আসলে তাকের উপরে আরো আমি দেখছি, মানে আরো তাক আছে, মানে যেখানে রাখা ছিল হাড়িগুলো তার উপরের দিকে আরো তাক আছে, এবং ওখানেও কিন্তু আরো জিনিস আছে। আমি তো অনেক বোকা, আমি কেন দেখলাম না ওখানে যে আরো কিছু আছে কিনা, আমি বিশাল বোকা। তো এইসব চিন্তা করতে সে বলছে আমি যাবো ওইখানে, আবার যাবো, এরকম চিন্তা করতেছে। তো এরকম যখন চিন্তা করতেছে রাতের বেলা, তো এরকম চিন্তা করতে করতে একসময় তার ঘুম চলে আসে। তো সে প্রায় তন্দ্রার মধ্যে ঘুমিয়েই যায় সে। এবং যখন সে ঘুমিয়ে গেল তখন সে বেশ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে অনেক কিছু, সেই জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির আশেপাশের যে জায়গা দিয়ে গেছে সেগুলো, এবং তার কাছে স্বপ্নের মধ্যে মনে হয় যে সে সিঁড়ি দিয়ে উঠছে, কিছু মানুষ কথা বলছে এই পাশে, অনেক কিছু। তো এইসব স্বপ্ন দেখতে দেখতে সে বেশ মানে রহস্যময় তার কাছে লাগে ব্যাপারটা। তো যাই হোক, এরকম ঘুমের মধ্যেই হঠাৎ করে তার মানে তার ঘুম ভেঙে যায়, এবং তার ঘুম ভেঙে যায় হঠাৎ করে সে দেখে যে রুমের মধ্যে অন্ধকার, হুড়গুড়টে অন্ধকার, কেউ নেই, এবং মানে বেশ একটা মানে কেমন একটা ঘ্রাণ সেই রুমের মধ্যে এসে পড়ছে। এবং ঘ্রাণটা এইবার সে একটা ঘ্রাণ পাচ্ছে, ঘ্রাণটা হচ্ছে কাইন্ড অফ লাইক আপনার যদি দারচিনি, খুব সুঘ্রাণ, একটা দারচিনির একটা সুঘ্রাণ, খুব সুন্দর একটা নাইস স্মেল দারচিনির। তো সে চিন্তা করে এটা কোত্থেকে আসতেছে। তো এই সময় সে হঠাৎ করে তার দরজার মধ্যে, যে তার যে রুমের যে দরজা, সেখানে সে খট 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 শব্দ শুনতে পায়, মনে কেউ নক করছে, ফিস শব্দ শুনতে পায়, খাইরুল খুব মিষ্টি গন্ধ কেউ ডাকছে। এবং তখন সে আসলে না অনেকটা মন্ত্রমুগ্ধ হয়ে যায়, সে চিন্তা করে এত সুন্দর কণ্ঠে কে ডাকছে। সে উঠে যায়, খাইরুল বিছানা থেকে উঠে যায়, উঠে সে আস্তে আস্তে হেঁটে, সে কিন্তু খেয়ালও নাই যে তার স্ত্রী শুয়ে আছে, পাশে সে উঠে যায়, এবং মানে লাইক মন্ত্রমুগ্ধের মতো সে যে তার দরজাটা খুলে, তো দরজা খোলার পর এক ঝাঁক বাতাস প্রবেশ করে, এবং বাতাসের সাথেই সেই ঘ্রাণটা থাকে। এবং তখন সে দেখে যে উঠানের ওই পাশ থেকে আবার ডাকছে খাইরুল এরকম ফিসফিস করে। তো সে আস্তে আস্তে করে হেঁটে উঠানে যায়। তো উঠানে যখন যায় সে দেখে যে
তখন একটু সামনে সেই নারী মূর্তি একটা দাঁড়িয়ে আছে এবং সে দেখে যে একটু ডিফারেন্ট, মানে যেরকম নারী মূর্তি সে দেখেছিল গতবার এইরকম কিন্তু নারী মূর্তি না, এবার দেখে মনে হচ্ছে একটা ডিফারেন্ট নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তো সে খায়রুল আরো সামনে যায় এবং ওই দিন আকাশে চাঁদ ছিল এবং সেই চাঁদের আলোতে সে হঠাৎ করে খেয়াল করে যে একটা অসম্ভব সুন্দর নারী মূর্তি দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে এবং মানে অসাধারণ সুন্দরী একটা নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। এবং খায়রুল আসলে তার বোধ শক্তি সব লোপ পায়, তো দেখে যে সেই নারী মূর্তিটা হেসে দেয়, হেসে দিয়ে বলে, কি রে খায়রুল, তুই আমাকে দেখে ভয় পেয়ে গেলি? তুই তো গতবার বেশ ভয় পাইছিলি, আজকে ভয় পাচ্ছিস না? বলে যে, তখন সে খায়রুল থতমত খেয়ে যায়, বলে কি আপনি কে? সে এবার তুমি না বলে আপনি কে? বলে যে আমি হচ্ছে সেই যে তোর সাথে কথা বললাম, তোকে পাঠালাম জমিদার বাড়িতে, কিন্তু তুই তো অন্য কাজ করলি, তোকে আমি বলছিলাম যে শুধু একটা হাড়ি ভেঙে আসবি, তুই 2টা হাড়ি ধরলি কেন তুই? বলে যে আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসলে মনে করছিলাম। বলে আচ্ছা যাক, বুঝতে পারছি তোর অনেক কিছু চাহিদা আছে, তুই আরো অনেক কিছু চাস। বলে হ্যাঁ। তখন সে বলে হ্যাঁ আমি চাই। বলে তাহলে তুই যদি চাস তো তোকে আমার যেতে হবে জমিদার বাড়িতে। বলে আমি আমার জমিদার বাড়িতে যাবো? বলে হ্যাঁ, গেলে অনেক কিছু পাবি, তার সাথে একটা এক্সট্রা জিনিস পাবি। বলে কি? আমি তোকে বিয়ে করবো। এটা বলাতে খায়রুলের মনে হলো যে খায়রুল মানে পুরো মানে তার শরীরে একটা মানে শিহরণ বিদ্যুৎ খেলে গেল। সে চিন্তা করলো জারি মানে মানে সে আসলে হারিয়ে ফেলেছে নিজেকে, এত সুন্দরী নারী আমাকে বিয়ে করবে, তার কিন্তু বউ আছে, সে ওইটাও ভাবছে না। তো খায়রুল বেশ মানে অন্যরকম একটা জগতে বলে, হ্যাঁ তুই কিন্তু ওখানে গেলে অনেক কিছু পাবি, অনেক সম্পদের মালিক হবি, আর তুই আমাকেও বিয়ে করতে পারবি। তখন বলে যে এইটা এই এখন যে দেখছিস তুই তুই আমি কিন্তু আমাকে আসল চেহারা দেখছিস, আগে কিন্তু আমাকে আমার আসল চেহারা দেখিস নাই। তো খায়রুল বলে, তো আমি কি করব? বলে যে এই যে সামনে যে অমাবস্যা আছে সেই রাতের বেলা যাবি এবং তার আগে 3টা রাত তুই তাকে একটা বাজে রিচুয়াল করতে বলে, মানে খুব বাজে একটা রিচুয়াল করতে বলে, খুব নোংরা, সেটা আমি বলবো না, আমি যদিও লেখা পেয়েছি বাট আমি সেটা বলবো না। তো বলে যে এইটা করবি তুই এবং তুই মানে 3য় দিনে অমাবস্যা হবে তখন তুই সেখানে যাবি। তো সেখানে যে তুই যে রুমটায় গেছিলি সেই রুমটায় যাবি না, তার পাশের রুমটাতে যাবি, তার পাশের রুমটাতে যাবি। পাশের রুমটাতে গেলে তুই দেখবি যে ওই রুমে আর কোনো ফিতা বাঁধা নাই, ওই রুমের দরজার মধ্যে একটা সুতা দিয়ে একটা কাগজ বাঁধা, ওইটা ছিঁড়বি, ওইটা ছিঁড়ে ওই রুমে ঢুকবি, ঢুকে যে সেই রুমের মধ্যে একটা এরকম একটা হাড়ি পাবি এবং সেই হাড়িটাকে ভেঙে দিবি এবং ভেঙে দেওয়ার পর তুই আরো কিছু পাবি এবং তারপরেই তোকে আমি মেন যে যা দেওয়ার আমি তোকে দেওয়ার ব্যবস্থা করবো। তো খায়রুল শুনে শুনে খুবই মানে সে মানে উদ্গ্রীব হয়ে যায়। নারী বলে, আমি চলে যাই, হ্যাঁ আমি তোর সাথে পরে কথা বলবো। বলে দেখে যে হেঁটে হেঁটে সে মিলিয়ে গেল, দরজার বাইরে চলে গেল। খায়রুল অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই গেটের দিকে, মেন যেখান থেকে তার বাসার যে মূল যে মানে একটা যাওয়ার যে দরজা সেটা দিয়ে বেরিয়ে গেছে। খায়রুল অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এবং সে ফিরে আসে। যাই হোক, খায়রুল এই কয়টা দিন মানে নেক্সট অমাবস্যা আসা পর্যন্ত বেশ পাগলের মতো হয়ে যায়। সে কারোর সাথে কথা বলে না, কিচ্ছু করে না, সে শুধু চিন্তা করে। এবং এর মধ্যে সে যেটা করেছে যে সে তার থেকে মানে ওখান থেকে সে বেরিয়ে গেছে পাশের আরেক গ্রামে, যে সে তার সোনার হার বিক্রি করার কথা বলেছে এবং সেখানে সে কিছু টাকা পয়সা তার থেকে মানে ব্যবস্থার করে কথা বলে আসছে, কারণ সোনার হারটার যে দাম হয় সেই অনুযায়ী টাকা তাকে দিবে না ওই লোক, সেই লোকের আরো টাকা লাগবে। তো সে একটা ব্যবস্থা করে সে আসছে যে একটা দরদাম করে যে সে পাবে। তো এবং সে আরো মানুষের কাছ থেকে ধারও নিছে, সে ওই মানুষকে বলে যে আমার এরকম পূর্বপুরুষের এক হার পাইছি এবং আমি সেটা বিক্রি করে টাকা পাবো। তো এরকম করে সে চলে আসে। আসার পরে সেই কয়দিন খুব উদ্গ্রীব হয়ে থাকে, কিছু টাকা সে আছে হাতে আসছে এবং সে প্রতিদিন এক্সপেক্ট করে যে সে নারী মূর্তিটার সাথে দেখা করবে। কিন্তু যেটা হয় প্রতিদিন রাতেই সে তার বাসার আশেপাশে এরকম হাসির শব্দ শুনে কিন্তু সে কাউকে দেখে না। তো যাই হোক, এরকম সময় যে অমাবস্যা চলে আসলো তার আগে 3 দিন 3 রাতে সে কি করে সেই নোংরা রিচুয়াল করে, একটা খুবই নোংরা, এটা আমি বলবো না। যাই হোক, সে সেই রিচুয়ালটা পালন করে যে 3য় দিন যে অমাবস্যার রাত হয় সেদিন সে সেই জমিদার বাড়িতে চলে যায় এবং জমিদার বাড়িতে যে সে যখন যাচ্ছে, এইবার কিন্তু রাত, এবার একেবারে অমাবস্যা রাত এবং চাঁদ নেই আকাশে। হেঁটে সেই প্রাঙ্গণে ঢোকার পরে তার কাছে বেশ খা লাগতে থাকে এবং দেখে যে মানে অন্ধকার জমিদার বাড়িটা চেয়ে আছে। প্রত্যেকটা মানে যে দরজা জানালাগুলো দূর থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেগুলো থেকে তাকিয়ে আছে তার দিকে। তো সেগুলো দেখেও খায়রুলের বোনটা ছ্যাঁত করতে থাকে, এদিকে লোভ তাকে পেয়ে বসছে। তো খায়রুল আস্তে আস্তে হেঁটে সিঁড়িতে যায়। সিঁড়িতে উঠে সে যখন নাকি মূল প্রাঙ্গণে পা রাখছে তখন সে ওইখানে একটা মানে পুরুষ কণ্ঠে, মানে ভারী পুরুষ কণ্ঠে শুনে, কে এখানে? তো খায়রুলের সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। খায়রুল চিন্তা করে কে কে এরকম বললো, সে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। তারপরে তাকে কোনো শব্দ নেই, ফিসফাস মানে সেই মানে বাতাসের শব্দ, শুধু ফিসফিস বাতাসের শব্দ চারিদিকে, আর কোনো শব্দ নেই। খায়রুল চুপচাপ দাঁড়িয়ে থাকে, একবার ভাবে সে চলে যাবে কিনা। তখন সে তার কানের কাছে ফিসফিস কণ্ঠে সেই নারী মূর্তি, খায়রুল যাও। খায়রুল তখন আবার এগিয়ে যায়, কোনো কথা বলে না এবং হাঁটতে হাঁটতে সে অন্ধকারের মধ্যে কিন্তু সে ঠাউর করতে পারে না কোথায় কি, এবং সে তখন তার সেই যে তার সেই ব্যাটারি কমে যাওয়া টর্চ লাইটটা সে বের করে সে আস্তে আস্তে সে লাইট মেরে সে সিঁড়ি খুঁজে বের করে এবং আস্তে আস্তে যায়। এবং তার কাছে যথেষ্ট ভুতুড়ে মনে হচ্ছিল পরিবেশটা, এবং সে যেতে যেতে একটা সময় সেই কামরায় চলে আসে এবং সে সেকেন্ড কামরায়, সে যেখানে সে কামরার যেই সেকেন্ড রুমটা আর কি,
সেটার কাছে যায়, সে দেখে ঠিকই সেখানে একটা কাগজের মতো বাঁধা সুতলি দিয়ে, এবং সে সেখানে সেই সুতলিটা খুলে ফেলে। খুলে সে রুমে ঢুকে, যথারীতি সেরকম বোটকা গন্ধ এবং সেরকম, এবং সেখানেও সে দেখে একটা বেদির উপরে এইভাবে করেই একটা এরকম হাঁড়ি রাখা আছে, ওখানে একটা হাঁড়ি রাখা, দুটো না একটা, এবং সে দেখে সে হাঁড়িটা ওরকম সামনে ই করা, মানে ওই যে ময়দার মতো ই দিয়ে লাগানো আর কি, মানে আটা ময়দা যেরকম মানুষ মুথে রাখে ডো বানিয়ে, সেরকম করে এটা বন্ধ করা। তো খায়রুল সুন্দর করে হাঁড়িটা তোলে, হাঁড়িটা তুলে সে দেখে যে নিচে যথারীতি এইবার দেখে যে স্বর্ণের একটা বালা, মানে মানে সে সময় একটা দেখা যেত পুরোনো আমলে জমিদার এক ধরনের বালা পড়তো, সেরকম একটা স্বর্ণের বালা সেখানে। সে সেই বালাটা সে নেয়, নিয়ে সে হাঁড়িটাকে একটা আছাড় মারে, সেটা ভেঙে দেয়। হাঁড়িটাকে আছাড় মারে ভাঙার পরে তার কাছে মনে হলো সারা বাড়িতে একটা মানে কোলাহল শুরু হলো, লাইক লাইক মনে হচ্ছে যে কানা ঘুষা শুরু করে দিল কেউ। তো এরকম একটা শব্দে মনে হয় যে কেমন মানে কোন একটা অপরাধ করলে কোনো জায়গায় যদি অনেক মানুষই অপরাধ দেখে, সেরকম একটা অবস্থা। এবং খায়রুল সে ভয় পেয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে উঠে বের হয়ে দৌড় দিয়ে, এবং সে তখন শুনতে পায় মনে হচ্ছে যে সেই বাসার মধ্যে থেকে মানে মানে মানুষ গজগজ করছে এরকম, মানে মানুষের কণ্ঠ, এবং মনে হচ্ছে যে অনেক মানুষ কথা বলছে। তা খায়রুল আর কিছু সহ্য না করতে পারে, সে দৌড় মারে সিঁড়ি দিয়ে, এবং সিঁড়িতে যখন দৌড় দেয় তখন সে পিছন থেকে হাসির শব্দ শুনছে, এবং হাসি শব্দটা নারী কণ্ঠের একটা হাসির শব্দ, তার সাথে মনে হচ্ছে একটা পুরুষও হাসছে। এবং খায়রুল দৌড়াচ্ছে, খায়রুলের কোনো খেয়াল নেই। তো সে যখন নাকি তার গ্রামের ইসের কাছে চলে আসে, তার বাসার কাছে চলে আসে, তখন সে একটা নারকেল গাছের কাছ দিয়ে যাচ্ছিল, উপর থেকে খুব জোরে একটা নারকেল এসে ছিঁড়ে এসে তার গায়ের মধ্যে পড়ে, তার ঘাড়ে ঠিক করে পড়ে, এবং সে প্রচন্ড আর্তনাদ করে পড়ে যায়। যখন পড়ে যায় তখন সে মানে জ্ঞান হারিয়ে ফেলছে আর কি, মানে তার অবস্থা এরকম। তো সেই সময় সে দেখে যে তার সামনে কেউ হেঁটে আসছে, এবং হেঁটে যে আসছে দুইজন, মানে একটা নারীর পা দেখতে পাচ্ছে, কিন্তু পাটা বাঁকানো পা আসছে, মানে সে শুধু এইভাবে দেখছে, এবং তার সাথে একটা পুরুষের পা দেখছে, সে এক জোড়া আর কি এরকম আসছে, তার দিকে 2 জোড়া পা আসছে, তার পা বাঁকা, নারীর পাটা বাঁকা। তো এরকম দেখতে সে মানে হুশটা চলে যাবে, সে চিৎকার করা শুরু করে, সে আর কোনো ই করে না, তো আর তার কিছু খেয়াল নেই। তো এই সময় সে আসলে জ্ঞান হারিয়ে ফেলে, এবং পরবর্তীতে সে নিজেকে তার বাসায় ফাইন্ড আউট করে তখন দিনের বেলা, এবং সে প্রচন্ড ভয় পাচ্ছে, তার শরীরে অনেক জ্বর, এবং সে জিজ্ঞেস করে, তখন দেখে যে তার স্ত্রী তার সামনে আছে, স্ত্রীকে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে। তার স্ত্রী বলে আপনি চুপ থাকেন, কথা বলবেন না। স্ত্রীর মুখ থমথম করছে, স্ত্রী তাকে অনেক মানে প্রচন্ড মানে তার উপর খুব রাগ। এবং তারপরে খায়রুল খেয়াল করে যে রুমে তাদের ঘরে খুব বৃদ্ধ একজন আলেম প্রবেশ করে, তার স্ত্রী দরজা খুলে দেয়, সালাম দেয়, তিনি আসেন, এসে বলেন যে এই হচ্ছে আপনার স্বামী। বলে হ্যাঁ। তিনি তখন খায়রুলের দিকে কঠোর চোখে তাকিয়ে বলেন যে তোর মতো লোভী দুষ্ট লোক আমি খুব কম দেখেছি, আর তার কথা আমি কম শুনেছি। তুই জানিস তুই কি করেছিস? বলে যে কি? খায়রুল চুপ করে থাকে, কিছু বলতে পারে না। বলে কি করছি আমি? বলে তুই যে লোভে পড়ে যেগুলো কাজটা করছিস সেটা খুব খারাপ, আমি তোর বউর কাছে শুনছি। তখন সে তার ওয়াইফকে মানে খায়রুলের ওয়াইফকে তিনি বলেন যে মা আপনি পানি নিয়ে আসেন, ওর অবস্থা তো আসলেই খারাপ, ওর অবস্থা আরো খারাপ হবে, আমি ওকে পানি পড়ে দিয়ে যাচ্ছি, আর আমি ট্রিটমেন্ট দিচ্ছি, এটা ওকে পালন করতে বলেন, কিন্তু লোভে পড়ে যা করছে এটাতে ও মনে হয় না ভালো হবে। তো যাই হোক, তিনি খায়রুলকে তখন বলেন যে তুই যে গেলি ওখানে, তুই করে বলছেন, কারণ তিনি খায়রুলকে খুব বাজে মানুষ হিসেবে জানছেন। বলছে তুই যে ওখানে গেলি, ওই বাড়িতে আমার বাবার সময়, আমার বাবা ছিলেন বড় আলেম, তিনি ওই জমিদারের বাড়িতে ভয়ঙ্কর 2টা জিনকে আটকায় রাখছিল, ওইখানে একটা পুরুষ জিন, একটা নারী জিন, এবং মানে তারা ওইখানে ছিল, এবং আরো তাদের সাঙ্গপাঙ্গ একটা জিন ছিল, এবং তারা খুব খারাপ ছিল সেখানে, এবং তারা অনেক ক্ষতি করতো মানুষের। ওই জমিদার তাদেরকে কালো জাদুর মাধ্যমে পুষতো। তো জমিদাররা একসময় এখান থেকে চলে যায়, কিন্তু সেই জিনরা যায় না, এবং তারা মানুষকে অত্যাচার করতে থাকে। তো সেখানকারই একজন আলেমের রিকোয়েস্টে আমার বাবা সেখানে যায়, এবং তিনি সেই জিন 2টাকে বন্দি করে তিনি ওখানে আটকায় রেখে আসেন। কোনোভাবে সেই জিনদেরই একজন সাঙ্গ তোকে লোভ দেখায় ওখানে নিয়ে যায়, এবং নিয়ে যেয়ে তাদেরকে মুক্ত করে, এবং তারা কিন্তু তোকে যা ক্ষতি করার করে দিছে, তোর কিন্তু ক্ষতি হবেই, তুই কিন্তু এটা থেকে বাঁচতে পারবি না, তুই পাগল হয়ে যাবি, এবং তোর ফ্যামিলির যাতে কিছু না হয় সেজন্য আমি দেখতেছি কি করা যায়। তো যাই হোক, ওই আলেম তখন ইসের জন্য, খায়রুলের জন্য পানি পড়ে দেন, এবং দোয়া দুরুদ দেন, এবং খায়রুলকে বলে তুই ভালো হয়ে যা, তুই চিন্তা কর, ভালো হ, তবা কর, এরকম লোভ আর কোনোদিন করবি না। তো যাই হোক, তো তিনি এরকম দোয়া পড়েন, এবং বলেন খায়রুলের স্ত্রীকে যে মা আমি প্রায় আসবো, এসে দেখি ওকে কিভাবে কি করা যায়। তো যাই হোক, খায়রুল কিন্তু আসলে আস্তে ধীরে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকে, এবং আস্তে আস্তে সে পাগলে রূপান্তরিত হয়, এবং পাগলে রূপান্তরিত হয় একদিন সে তাদেরই একটা কুয়া ছিল, সে কুয়াতে লাফ দিয়ে পড়ে মারা যায়, আত্মহত্যা করে। তো
তো এইভাবে খায়রুলের জীবন অবসান হয় এবং সে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ভূতের ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যারা যারা প্রথমেই আমাদের এই ভিডিওটি দেখে ভিডিওটি ক্লিক করেছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনারা কতটুকু ভয় পেয়েছেন, আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাদের ভিডিওটি প্লে করেছেন সেই প্রত্যাশাটি কতটুকু পূর্ণ করতে পেরেছি আমি জানি না। তবে অবশ্যই আপনারা জানাবেন আজকের এই এপিসোডের কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে অনেকেই বলেছে আর যে রাসেল ভাই ঘটনা বলেছে, বাবু ভাই ঘটনা বলেছে, আর যে আফনান ভাই ঘটনা বলেছে, ডক্টর আলিফের ঘটনা ছিল এবং আর যে শাফিন ভাইয়েরও অনেকগুলো ঘটনা ছিল এবং আমি নিজেও কিন্তু কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনাটির সাথে আপনার জীবনের কোনো একটা সময় জড়িত আছে বা আপনার জীবনের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটি কোথায় ছিল, কত মিনিটে ছিল, কত সেকেন্ডে ছিল সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে এরকম এপিসোড আকারে ভিডিওগুলো আপলোড করে থাকি। অবশ্যই আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যে বন্ধুগুলো এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। আর দর্শক, আপনারা যদি একত্রিতভাবে অনেকগুলো ঘটনা শুনতে চান বা অনেকগুলো ঘটনা যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অনেক ভয়ানক স্পেশাল বাছাই করা সেরা ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই, শেষ করতে হবে এখনই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবেন, যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা যারা ইতিমধ্যেই আমাদের একজন সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের পরিজনকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।